আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো এবং তোমরা পটেনশিয়াল যে পাবলিক এক্সামগুলো দিচ্ছ। আমাদের ইতিমধ্যে বেশ কয়েকটি এক্সাম হয়ে গিয়েছে এবং একইভাবে আমাদের সিইউ ডি ইউনিট এবং সিইউ বি ইউনিটের যে এক্সামগুলো হয়েছে, আমরা সেই এক্সামের সলভ ক্লাস নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি এবং তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। এবং তোমরা আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা, যারা ফেসবুকে আছো একটু কমেন্ট করে জানাবা তোমরা আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা, তো দেখো আমরা পরীক্ষাতে অনেকে অনেক উত্তরই দাগায়, অনেক সময় অনেক কিছু কনফিউজিং হয়, কেন এটা উত্তর হইলো বা কেন ওইটা উত্তর হইলো না। এই কনফিউশনগুলো দূর করার জন্য আমরা হচ্ছে সিইউ ডি ইউনিট আর হচ্ছে সিইউ বি ইউনিটে যে দুটি এক্সাম নিয়েছিলাম তোমাদের, সেই এক্সামগুলো নিয়ে আজকে সলভ ক্লাসে হাজির হয়েছি। আমাদের প্রথম যে প্রশ্নটি ছিল, দেখো, শি ডিসাইডেড টু প্লে ডেভিলস অ্যাডভোকেট ডিউরিং দ্য মিটিং, হোয়াট ওয়াজ শি মোস্ট লাইকলি ডুইং। এখানে প্রশ্নের যে বিষয়টা, এই প্রশ্নটি এসেছে মেইনলি ইডিয়মস অ্যান্ড ফ্রেজ থেকে। প্রশ্নটি এসেছে মেইনলি ইডিয়মস অ্যান্ড ফ্রেজ থেকে। আচ্ছা, এখানে ফ্রেজটা কোনটা? এখানে ফ্রেজটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ফ্রেজটা হচ্ছে প্লে ডেভিলস অ্যাডভোকেট। এইটুকু হচ্ছে এই ফ্রেজটা, মানে এই যে প্লে ডেভিলস অ্যাডভোকেট ডিউরিং দ্য মিটিং, মানে মিটিং চলাকালীন সময় যে প্লে ডেভিলস অ্যাডভোকেট, এটার মানেটা আসলে কি? এটা যদি তুমি খুব ভালোভাবে জানতে পারো তাহলে এটার উত্তরটা খুব ইজিলি তোমরা দিতে পারবা। তো তোমরা কে কে এই উত্তরটি বা এই প্রশ্নের কোন উত্তরটি তোমরা কে কে কি দিয়েছিলা? এই প্রশ্নের উত্তরটি তোমরা কি দিয়েছিলা? আচ্ছা, এই প্রশ্নের উত্তরটি আমরা দেখতে পাচ্ছি ডেভিলস অ্যাডভোকেট মানেটা হচ্ছে আর্গুইং এগেইনস্ট দ্য মেজরিটি অপিনিয়ন। মানে ডেভিলস অ্যাডভোকেট মিনস আর্গুইং এগেইনস্ট দ্য মেজরিটি অপিনিয়ন, অর্থাৎ উত্তরটা হবে বি নাম্বারটা। মানে সি ডিসাইডেড টু প্লে ডেভিলস। ডেভিলস মানে তো আমরা সকলে জানি, ডেভিলস মানে হচ্ছে কি? ডেভিলস মানে হচ্ছে শয়তান, মানে একটা কোনো কাজে শয়তানি করা, দুষ্টামি করা, সেই অর্থে এখানে বসাইছে হচ্ছে ডেভিলস অ্যাডভোকেট। এবং এটা হচ্ছে আর্গুইং এগেইনস্ট দ্য মেজরিটি অপিনিয়ন, মানে অধিকাংশ মানুষ যে মতামতটা দিবে তার বিরুদ্ধে গিয়ে একটু তর্ক বিতর্ক করাটাকে বলা হচ্ছে এখানে ডেভিলস অ্যাডভোকেট। ঠিক আছে, তো এই ছিল আমাদের প্রথম প্রশ্ন উত্তরটি। আমরা দ্বিতীয় প্রশ্ন যেটি আমাদের ছিল, দ্য সান স্মাইল ডাউন অন আস ইজ অ্যান এক্সাম্পল অফ, এই প্রশ্নটি এসেছে আমাদের ফিগার অফ স্পিচ থেকে। এই প্রশ্নটি এসেছে কোথা থেকে? ফিগার অফ স্পিচ থেকে। আচ্ছা, ফিগার অফ স্পিচ থেকে যেহেতু প্রশ্নটি এসেছে, আমাদের ফিগার অফ স্পিচ থেকে এখানে দেখতে পাচ্ছি মেটাফোর, আইরনি, পার্সনিফিকেশন আর হচ্ছে সিমিলির উদাহরণ। আচ্ছা দেখো, দ্য সান স্মাইল ডাউন অন আস, দেখো এখানে আমাদের যে ট্রিক্সটা সেটি হচ্ছে কি? ট্রিক্সটা হচ্ছে স্মাইল। মানে স্মাইল মানে তো আমরা জানি কি? স্মাইল মানে হচ্ছে কি? হাসাহাসি করা, তাই না? স্মাইল মানে হচ্ছে হাসাহাসি করা। তাহলে দেখো, হাসাহাসি করার কাজটা কারা করে? হাসাহাসি করার কাজটা আমরা জানি কি? হাসাহাসি করার কাজটা হচ্ছে, এটা কার কাজ? একটা মানুষের কাজ, তাই না? এটা মানুষের কাজ। তো এই যে মানুষের কাজটা এই বাক্যে কে করতেছে? এই বাক্যে করতেছে একটা সান। এ বাক্যে করতেছে কে? সান। এই যে একটা ইনহিউম্যান বিং, অর্থাৎ মানুষ না, একটা মানুষের কাজটাকে আমরা একটা এই যে ইনহিউম্যান বিং এর ওপর যে আরোপ করতেছি, এটাকে বলা হয় হচ্ছে কাউকে পার্সনিফাই করা। অর্থাৎ মানুষের কোনো কাজটাকে মানুষ না এমন কোনো কিছুর উপরে আরোপ করাকে বলা হয় পার্সনিফিকেশন। আরও হতে পারে, যেমন ধরো আমরা মাঝে মাঝে বলি দ্য এক্সাম ইজ নকিং অ্যাট দ্য ডোর। ঠিক আছে, দ্য এক্সাম ইজ নকিং, দ্য এক্সাম ইজ নকিং অ্যাট দ্য ডোর। আচ্ছা, নকিং অ্যাট দ্য ডোর ডট ডট। আচ্ছা, এই যে নক করা মানে দরজায় করা নাড়া, দরজায় করা নাড়ার এই কাজটা কে করে? সচরাচর দরজায় করা নাড়ার কাজটা করে আমরা জানি মানুষ। তো এই প্রশ্নে কে করতেছে? এক্সাম করতেছে। আসলে কি এক্সাম করতে পারে? করতে পারে না। আমরা এই প্রশ্নের মাধ্যমে আমরা কি করেছি? যে নক করার কাজটাকে আমরা একটা এক্সামের উপরে আরোপ করেছি। এই যে মানুষের কাজটাকে অন্যের উপর আরোপ করা, এটাকে বলা হয় হচ্ছে পার্সনিফিকেশনের উদাহরণ। তো তোমাদের কার কার এই উত্তরটা সঠিক হয়েছে? পার্সনিফিকেশন। আমরা দেখতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম গ্রন্থিক ভাই। আচ্ছা, আমরা 3 নম্বর প্রশ্নে যাব। 3 নম্বর প্রশ্নটা ছিল চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এই প্রশ্নটি আমাদের এসেছে ড্যাংলিং মডিফায়ার থেকে। এই প্রশ্নটি এসেছে কোথা থেকে? আমাদের ড্যাংলিং মডিফায়ার। ঠিক আছে, ড্যাংলিং মডিফায়ার থেকে। তো ড্যাংলিং মডিফায়ার থেকে যেহেতু প্রশ্নটি এসেছে, আমরা ড্যাংলিং মডিফায়ার মানেটা কি? ড্যাংলিং মডিফায়ারটা মেনলি একটা ইরোরের নাম। এটা কিসের নাম? একটা বাক্যের একটা ত্রুটির নাম বা একটা ইরোরের নাম। ইরোরটা কেমন? ইরোরটা হচ্ছে এই পাশে আমার যে ভার্ব থাকবে, এই পাশে আমার যেই ভার্বটা থাকবে, সেই অপর পাশে ভার্বের কাজ যে করছে তাকে সাবজেক্ট পজিশনে আমাকে বসাইতে হবে। যদি না বসাই তখন আমাকে ড্যাংলিং মডিফায়ার হচ্ছে বা একটা ইরোর হচ্ছে। আমাকে আমি প্রশ্ন চেয়েছে যে কোথায় ড্যাংলিং মডিফায়ারটা ঘটেনি, অর্থাৎ কোথায় সেই ইরোরটি নেই। আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে কি? টু ইমপ্রুভ। এখানে রয়েছে কি? টু ইমপ্রুভ। আচ্ছা, এখানে ইমপ্রুভ করার কাজটা কি? দ্য এক্সপেরিমেন্ট নিজে নিজে করতে পারে না মানুষ করে? মানুষ এক্সপেরিমেন্টের মাধ্যমে ইমপ্রুভ করা কাজ করে, অর্থাৎ এখানে সাবজেক্ট পজিশনে ভার্বের কাজ যে করে সে বসে নাই। তার মানে এটা আমার হচ্ছে না। তারপর আমরা দ্বিতীয় অপশনটাতে একটু দেখি, আফটার রিডিং দ্য বুক দ্য এন্ডিং সারপ্রাইজ মি। আচ্ছা, এখানে ভার্বটা হচ্ছে কি? রিডিং।
আচ্ছা, এটা ভার্বটা হচ্ছে কি রিডিং। এখন দেখো রিডিং এর কাজ কি, দা এন্ডিং করতে পারে না, রিডিং এর কাজ করা হচ্ছে আই বা মি। তার মানে এই যে সাবজেক্ট পজিশনে এখানে আসলে সঠিক ব্যক্তিটি বসে নাই, তার মানে এটিও আমার উত্তর হচ্ছে না। আমরা 4 নম্বর অপশনটাতে দেখবো রানিং কুইকলি দ্য ফিনিশ লাইন ওয়াজ রিচড। দ্য রানিং কুইকলি ফিনিশ লাইন ওয়াজ রিচ, দেখো রানিং এখানে ভার্বটা হচ্ছে কি রানিং, তো রান করার কাজ কি, দা ফিনিশ করতে পারে, দা ফিনিশ লাইন পারে না, তার মানে এটা আমার উত্তর হচ্ছে না। আলটিমেট উত্তর যেটি হচ্ছে সেটি হচ্ছে আমাদের সি নাম্বারটা, হোয়াইল ক্লিনিং। দেখো ক্লিন করছি, আমি ক্লিনের কাজ করলাম, ক্লিনের কাজটা কি আই করতে পারে, একটা ব্যক্তি অবশ্যই করতে পারে, মানে এইখানে আমার সেন্টেন্সটা কারেক্ট হয়েছে, অর্থাৎ এখানে কোনো আমরা ড্যাংলিং মডিফায়ারের অপশন পাচ্ছি না। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটার উত্তরটা 3 নম্বর প্রশ্নের উত্তরটা হবে আমাদের সি নম্বরটা। আচ্ছা আচ্ছা, আজকে ডাকসু নির্বাচন হচ্ছে, আপনি এখানে কি করেন ভাই? আমি ডাকসু নির্বাচন অলরেডি ভোট টোট দিয়ে আসছি অন্তর, আমরা অলরেডি ভোট দেওয়া শেষ, তাই চলে আসলাম, সারাদিন থেকে তো লাভ নাই। আচ্ছা 4 নম্বর, দ্য পাস্ট ফর্ম অফ টেলিকাস্ট। আমরা দেখতে পাচ্ছি দ্য পাস্ট ফর্ম অফ টেলিকাস্ট, অর্থাৎ কনজুগেশন অফ ভার্ব, মানে ভার্বের পার্ট থেকে এই প্রশ্নটি এসেছে। আমরা দেখতে পাচ্ছি ভার্বের পার্ট থেকে এই প্রশ্নটি এসেছে। আচ্ছা তাহলে দেখো, মানে টেলিকাস্টের পাস্ট ফর্ম, অর্থাৎ আমাকে চেয়েছে কি টেলিকাস্টের V2 কি, এটা কি টেলিকাস্টেড হবে, এটা কি টেলিকাস্টেড হবে নাকি টেলিকাস্টেন হবে নাকি টেলিকাস্টে থাকবে, কি হতে পারে এটার উত্তর? এটার উত্তর কি হতে পারে? আচ্ছা আমরা দেখতে পাচ্ছি টেলিকাস্ট, আবার অনেক সময় দেখবে তোমরা অপশনে থাকে হচ্ছে ব্রডকাস্ট, ঠিক আছে, ব্রডকাস্ট থাকতে পারে, টেলিকাস্ট থাকতে পারে, এই সকল শব্দের V1 V2 এবং V3 সেম থাকে, অর্থাৎ এটার উত্তর হবে আমাদের ডি নাম্বারটা। এটা উত্তর হবে কি ডি নাম্বারটা। আচ্ছা 5 নম্বর অপশনটা কি ছিল আমাদের? 5 নম্বর প্রশ্নটি ছিল হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ ক্লোজেস্ট ইন মিনিং টু সুপারফিশিয়াল, অর্থাৎ কোন ওয়ার্ডটাই সুপারফিশিয়াল ওয়ার্ডটার সাথে ক্লোজলি রিলেটেড, অর্থাৎ আমার এখানে চেয়েছি কি এই শব্দটির সিনোনিম চেয়েছে। আচ্ছা আমরা তাহলে অপশনগুলো একটু দেখি, অপশনগুলো কি আছে। সিরিয়াস মানে আমরা জানি খুবই সিরিয়াস একটি পজিশন নিয়ে থাকা, আমরা জানি খুবই সহজ। সারফেস লেভেল মানে হচ্ছে খুবই মানে উপর উপর বা ভাষা ভাষা যে জ্ঞানটাকে বলা হয় সারফেস লেভেল। আচ্ছা প্রোফাউন্ড মানে আমরা জানি খুবই গভীর, ঠিক আছে। ইন্টেলেকচুয়াল মানে আমরা কি জানি খুবই জ্ঞানী। আর সুপারফিশিয়াল মানেটা হচ্ছে, সুপারফিশিয়াল মানে হচ্ছে ভাষা ভাষা বা উপর উপর যে জ্ঞানটা, মানে আমাদের ধরো যে অল্প অল্প যে জ্ঞান, মানে কোনো একটা সম্পর্কে হালকা যে ধারণা, সেটাকে বলা হচ্ছে সুপারফিশিয়াল ধারণা। তো সেই অর্থে এটার সিনোনিমটা হচ্ছে আমাদের সারফেস লেভেল। উত্তরটা হবে কি বি নাম্বারটা, সারফেস লেভেল। আচ্ছা আমরা পরবর্তীতে দেখব হোয়াট ইজ দ্য অবজেক্ট ফর্ম অফ সামার। এই প্রশ্নটি এসেছে আমাদের প্রোনাউনের পার্ট থেকে। এখন অনেকেই অবজেক্ট ফর্ম অফ সামারটা কি এটা আমরা অনেকেই জানি না। দেখো আমরা জানি কি, আমরা জানি আই এর অবজেক্ট ফর্ম মি, আমরা জানি হি এর অবজেক্ট ফর্ম কি হিম, আমরা জানি দে এর অবজেক্ট ফর্ম কি দের অবজেক্ট ফর্ম হচ্ছে কি দেম, ইত্যাদি বিভিন্ন ফর্মের অবজেক্ট ফর্ম জানি। তো এই যে সাবজেক্টিভ ফর্ম, যে অবজেক্টিভ ফর্ম, এইগুলা ঘটে শুধুমাত্র প্রোনাউনের ক্ষেত্রে। আর ক্ষেত্রে প্রোনাউনের ক্ষেত্রে। তো দেখো সামার তো কোনো প্রোনাউন না, সামার একটা ওয়ার্ড বা এটা একটা নাউন, তার মানে কি নাউনের কোনো আলাদা অবজেক্টিভ ফর্ম নাই, মানে এটা কি, এটা উত্তরটা হবে তাহলে আমার আলটিমেটলি নান অফ দেম। অর্থাৎ সামার হইতে পারে, উইন্টার হইতে পারে, যাই বলো না কেন, প্রোনাউন বাদে অন্য কোনো কিছুর আসলে স্বাভাবিকভাবে আলাদা কোনো অবজেক্টিভ ফর্ম নাই। এটা যদি অবজেক্ট পজিশনে বসে তখন তাকে অবজেক্ট বলবো, এটা যদি সাবজেক্ট পজিশনে বসে তাহলে তাকে সাবজেক্ট বলবো। অর্থাৎ একটা সাবজেক্ট পজিশনে বসলে যেভাবে থাকবে অবজেক্ট পজিশনে বসলে সে সেম ভাবেই থাকবে, আলাদা কোনো রূপান্তর নাই, যেমন আই বা মি এই সকল প্রোনাউনের ক্ষেত্রে থাকে। আচ্ছা তো এইগুলো 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নের উত্তরটা আমরা পাইলাম কি ডি নম্বরটা। আচ্ছা দেখো 7 নম্বর প্রশ্ন, এ পারসন হু জেনারাসলি ডোনেটস মানি টু হেল্প আদার্স ইজ নোন অ্যাজ। আচ্ছা এই প্রশ্নটি এসেছে আমাদের কোথা থেকে? এই প্রশ্নটি এসেছে আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হচ্ছে বাংলায় যেটাকে আমরা এক কথায় প্রকাশ করি, বাংলায় যেটাকে আমরা কি পড়ি এক কথায় প্রকাশ করি, সেই এক কথায় প্রকাশ থেকে এই প্রশ্নটি মনে করো এসেছে। প্রশ্নটি কি এ পারসন মানে কি ব্যক্তি, হু জেনারাসলি ডোনেটস মানি টু হেল্প আদার্স, অর্থাৎ অন্যকে সাহায্য করার জন্য যে টাকা পয়সা বা অন্যান্য জিনিসপত্র প্রদান করে তাদেরকে আসলে কি বলা হয়? আচ্ছা অ্যাথিস্ট মানে আমরা জানি কি, অ্যাথিস্ট মানে আমরা জানি নাস্তিক টাইপের। আচ্ছা আমরা জানি অ্যাথিস্ট মানে নাস্তিক টাইপের। সাইনিক মানে স্টয়িক মানে যে হচ্ছে খুবই ধৈর্য সহকারে অন্যের মানে নিজের যে গিল্টিনেস হইতে পারে বা নিজের যে অপারেশনগুলো বা নিজের যে দুঃখগুলো এগুলোকে খুব খুব সহজভাবে সহ্য টহ্য করে, তাদেরকে বলা হচ্ছে স্টয়িক। আলটিমেটলি উত্তরটা হবে হচ্ছে আমাদের ফিলান্থ্রপিস্ট। ফিলান্থ্রপিস্ট মানে হচ্ছে যে খুবই মানবপ্রেমী, ঠিক আছে,
যে খুবই মানবপ্রেমী, যে খুবই মানুষের উপকার করে, টাকা পয়সা দান খয়রাত করে, তাদেরকে বলা হয় হচ্ছে ফিলান্থ্রপিস্ট। তাহলে উত্তরটা হবে কি আমাদের সি নাম্বারটা। আচ্ছা 7 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সি নাম্বারটা, মেহেদী হাসান পিয়াস। আচ্ছা দেন আমরা 8 নম্বর অপশনটা দেখবো। 8 নম্বর প্রশ্ন আমাদের কি চেয়েছে? 8 নম্বর প্রশ্নটি চেয়েছে চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ ব্রিং আপ। আচ্ছা এই যে এটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব, এটা হচ্ছে কি একটা ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব ব্রিং আপ মানেটা কি? দেখো ব্রিং আপ আমরা বিভিন্ন অর্থে ব্যবহার করতে পারি। ব্রিং আপের একটি অর্থ হতে পারে, লালন পালন করা। ব্রিং আপ মানে লালন পালন করা। আরেকটি অর্থ হইতে পারে, নতুন কোনো কিছু উপস্থাপন করা, লাইক ধর তুমি একটা মিটিংয়ে আছো, মিটিংয়ে তুমি নতুন একটা বিষয়কে উপস্থাপন করতে চাও, তখন সে অর্থে বলতে পারো আই ওয়ান্ট টু ব্রিং আপ এ নিউ টপিক। ঠিক আছে, তাহলে সে অনুযায়ী দেখো আমরা দেখতে পাচ্ছি সাপ্রেস, মানে কাউকে অপ্রেস করা, দমিয়ে রাখা। ইগনোর মানে কাউকে অবজ্ঞা করা। ইন্ট্রোডিউস মানে কি? ইন্ট্রোডিউস মানে কোনো কিছু উপস্থাপন করা বা কোনো কিছু শুরু করা, কারোর কাছে পরিচিত করিয়ে দেওয়া। আর সেলিব্রেট মানে কি? সেলিব্রেট মানে কোনো কিছুকে কমেমোরেট করা, উদযাপন করা। তো সেই অর্থে আমরা ব্রিং আপ শব্দের যে সিনোনিমটা সেটা হচ্ছে, উত্তর হবে ইন্ট্রোডিউস, সি নাম্বারটা। আশা করি অনেকেই পরীক্ষায় এটা সঠিক উত্তর দিতে পেরেছো। ঠিক আছে, তাহলে 8 নম্বর প্রশ্নের উত্তরটা হবে কি? সি নাম্বারটা। আচ্ছা পরবর্তীতে দেখবো 9 নম্বর অপশনটা, অ্যামিকাস কিউরি মিনস। আচ্ছা এটা এসেছে আমাদের ফরেন ফ্রেজ থেকে। এটা এসেছে কোথা থেকে? ফরেন ফ্রেজ থেকে। অ্যামিকাস কিউরি মিনটা কি? ফ্রেন্ড অফ দ্য কোর্ট, রাইটার, রিসার্চার নাকি পলিটিশিয়ান, কাদেরকে বলা হয়? অ্যামিকাস কিউরি বলা হচ্ছে আদালতের বন্ধু। তোমরা বাংলায় অনেক সময় দেখবা পারিভাষিক শব্দ যখন পড়ো, বাংলায় অনেক সময় পারিভাষিক শব্দ পড়তা। ঠিক আছে, পারিভাষিক শব্দ, সেখানে তোমরা এই অ্যামিকাস কিউরি ওয়ার্ডটা নিশ্চয়ই পেয়েছো। এটা হচ্ছে কি ফ্রেন্ড অফ দ্য কোর্ট, বা বলা হয় হচ্ছে কি আদালতের বন্ধু, তো এটা উত্তরটা হবে কি এ নাম্বারটা। আচ্ছা 10 নম্বরে দেখবো আই ওন্ট টলারেট অ্যানি ইনক্রোচমেন্ট ড্যাশ মাই ওন রাইটস। আচ্ছা 10 নম্বর অপশনটা এসেছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। আচ্ছা আই ওন্ট টলারেট অ্যানি ইনক্রোচমেন্ট শব্দটার পরে আসলে কোন প্রিপোজিশনটি বসে? ইনক্রোচমেন্ট মানেটা হচ্ছে কারো কোনো কিছুর উপর হস্তক্ষেপ করা, অনধিকার প্রবেশ করা। ঠিক আছে, তাহলে অনধিকার প্রবেশ করা বা হস্তক্ষেপ করা অর্থে ইনক্রোচমেন্ট শব্দটির পরে যেটি বসে সেটি হচ্ছে অন। আমরা অপশনে দেখছি অপশন বিতে রয়েছে অন। তাহলে ইনক্রোচমেন্ট অন মাই ওন রাইটস। ঠিক আছে, ইনক্রোচমেন্ট অন মাই ওন রাইটস। আচ্ছা তারপরে আমরা পরবর্তী যে প্রশ্নটি রয়েছে 11 নম্বর, ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট ড্যাশ টার্ন স্টেপস টু কন্ট্রোল করাপশন। আচ্ছা ইট ইজ হাই টাইমের যে বিষয়টা, ইট ইজ হাই টাইম থাকতে পারে প্রশ্নে, অথবা শুধু ইট ইজ টাইম থাকতে পারে প্রশ্নে। এগুলো থাকলে যেটা হয় পরবর্তীতে সাবজেক্টের পরে আমার বসবে হচ্ছে কি V2। সাবজেক্টের পরে কি বসবে? V2। আর যদি সাবজেক্ট না থাকে সেক্ষেত্রে আমার কি বসবে? সাবজেক্ট না থাকলে আমার বসবে 2 + V1। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে এখানে দ্য গভর্নমেন্ট, দ্য গভর্নমেন্টটা কে? দ্য গভর্নমেন্টটা হচ্ছে কি আমার এখানে সাবজেক্ট বসছে। ঠিক আছে, তাহলে দ্য গভর্নমেন্ট যেহেতু সাবজেক্ট বসছে, সাবজেক্ট বসলে আমরা কি বসাবো? সাবজেক্টের উপর একটি V2 বসাবো। তো অপশনটাতে আমার V2 আছে কোথায় দেখি? টেক আমরা জানি কি টেক হচ্ছে V1, শুড প্লাস টেকও V1 দেখতে পাচ্ছি, এখানে টেক আবার V1 দেখতে পাচ্ছি। তাহলে আলটিমেটলি আমার উত্তরটা হবে কি সি নাম্বারটা, টুক। এটা হচ্ছে টুক টেকেন, অর্থাৎ V2। ঠিক আছে, তাহলে ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট আসে V2 বসাবো, যদি সাবজেক্ট না থাকতো তখন বলতে পারতাম যে ইট ইজ হাই টাইম টু টেক টার্ন স্টেপস। ঠিক আছে, আচ্ছা দেন 12 নম্বর অপশনটা আমাদের ছিল চুজ দ্য ইনকারেক্ট পার্ট। অর্থাৎ এই যে পিন পয়েন্ট ইরোর টাইপের এই কোশ্চেনগুলো আমাদের কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রচুর আসে। ঠিক আছে, পিন পয়েন্ট ইরোর টাইপের প্রশ্নগুলো আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে প্রচুর আসে। এখানে যেটা চেয়েছে মানে এইটা মনে করো একটা লাইন, শি এনজয়স টু প্লে দ্য পিয়ানো ইন হার ফ্রি টাইম, এইটুক পর্যন্ত একটি লাইন। ঠিক আছে, এইটুক হচ্ছে কি একটি লাইন। তো এই লাইনের আসলে কোন পার্টটাতে আমার ভুল রয়েছে, এ নাম্বারে ভুল রয়েছে নাকি বি নাম্বার নাকি সি নাম্বারটাতে ভুল রয়েছে, আমাকে সেইটা আসলে খুঁজে বের করতে হবে। আর যদি কোনো ভুল না থাকে তাহলে আমাকে বলতে হবে কি নো ইরোর। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা দেখতে পাচ্ছি শি এনজয়স, কিছু ভার্বস রয়েছে আমাদের, মানে কিছু ভার্ব লাইক এনজয় হইতে পারে, মাইন্ড হইতে পারে, আরও ক্যান নট হেল্প হইতে পারে, স্টপ হইতে পারে, লাইক হইতে পারে, ইত্যাদি বিভিন্ন ভার্ব রয়েছে। এই ভার্বগুলোর পরে সচরাচর আমার যেটা বসে, পরবর্তীতে যদি কোনো ভার্ব ইউজ করতে চাই সেই ভার্বের সাথে আইএনজি ফর্ম ইউজ করতে হয়। আমরা দেখতে পাচ্ছি এইখানে এনজয়স একটি ভার্ব রয়েছে, এরপরে রয়েছে কি 2 + ইনফিনিটিভ বা
বা 2 প্লাস V1 রয়েছে, এটা হচ্ছে ভুল। এখানে হবে কি, এখানে হবে হচ্ছে প্লেয়িং, এনজয়স প্লেয়িং। তার মানে যেহেতু আমার এই পার্টটাতে ভুল রয়েছে, সেহেতু আমার 12 নম্বর উত্তর হবে কি বি নম্বরটা। আচ্ছা, দেন 13 নম্বর অপশনটাতে প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি একই ধরনের প্রশ্ন, এখানে কোন পার্টটা ভুল রয়েছে, এভরিওয়ান শুড ব্রিং দেয়ার ওন লাঞ্চ টু দ্য পিকনিক। আচ্ছা, এখানে কি এভরিওয়ান ভুল, দেয়ার ভুল, নাকি ওন, নাকি প্লেস? আচ্ছা, যদিও এখানে প্লেস নাই, এখানে অপশনটাতে পিকনিক টাইপের হবে, টু দ্য, এখানে এখানে প্লেস ঠিক আছে, এখানে হচ্ছে প্লেস হবে। ঠিক আছে, মানে কোন জিনিসটা আসলে ভুল আছে, টাইপিং মিস্টেক। যখন আমরা দেখবো একটি বাক্যের শুরুতে আমার এভরিওয়ান রয়েছে, যখন দেখবো কি আমার রয়েছে কি এভরিওয়ান রয়েছে, অথবা কোনো যে কোনো একটা সিঙ্গুলার কোনো কিছু যদি থাকে এবং সেটা যদি কোনো মেল বা ফিমেলকে আলাদাভাবে রিপ্রেজেন্ট না করে, সবাইকে বোঝায়, তাহলে আমি সেইখানে দেয়ার না লিখে আমাকে লিখতে হবে কি হিজ। আর যদি এখানে কোনো নারীকে বুঝাইতো তখন আমার লিখতে হইতো কি হার। অর্থাৎ আমরা এখানে দেয়ার লিখে একটা ভুল করে ফেলেছি, সেজন্য এখানে ইনকারেক্ট পার্টটা হচ্ছে দেয়ার, আমার অপশনটা বি নাম্বারটা। তাহলে এটা উত্তরটা হবে কি, উত্তরটা হবে বি নাম্বারটা। আচ্ছা, তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি 14 নম্বর অপশনটা হ্যান্ড আর গ্লোভ। আচ্ছা, এই প্রশ্নটি এসেছে আমাদের অ্যানালজি থেকে। এই প্রশ্নটি এসেছে কোথা থেকে, অ্যানালজি থেকে। অ্যানালজি মানেটা কি, অ্যানালজি মানে আমরা জানি অ্যানালজি মানে হচ্ছে সাদৃশ্য। অ্যানালজি মানে কি, কোনো কিছু সাদৃশ্য, অর্থাৎ আমাকে 2-3টা শব্দ দেওয়া থাকবে, শব্দগুলোর ভিতরে একটি সাদৃশ্য খুঁজে বের করতে হবে। প্রথমে দেখতে পাচ্ছি আমরা হ্যান্ড এবং গ্লোভ। আমরা জানি হ্যান্ড মানে হচ্ছে কি হাত, আর গ্লোভ মানে কি হাত মোজা, তাই না? গ্লোভ মানে হচ্ছে কি হাত মোজা। তো এটার ভিতর সম্পর্কটা কি, সম্পর্কটা হচ্ছে এই যে হাত আর হাত মোজা, অর্থাৎ হাতকে আবৃত করার জন্য আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে গ্লোভ। ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি ফুট রয়েছে। ফুট মানে কি, ফুট মানে আমরা জানি কি পা। তো আমাকে এখানে এমন একটি অপশন নিতে হবে যেটা পাকে আবৃত করে, পাকে আবৃত করে। এখানে যেমন হাত মোজা হাতকে আবৃত করে, ঠিক একইভাবে আমাকে এমন একটি অপশন এখানে নিতে হবে যেটা পাকে আমরা আবৃত করার কাজে ব্যবহার করি। এখন দেখতে পাচ্ছি আমার এখানে রয়েছে শো রয়েছে, শক রয়েছে, স্লিপার রয়েছে, আর হচ্ছে স্যান্ডেল রয়েছে। আসলে এটা কোন হবে, কোনটি উত্তর হবে? দেখো, অনেকে এসছে শো বা জুতা দেখাইতে পারো, তো দেখো জুতা তো বিভিন্ন ধরনের হয়, তাই না? জুতা তো বিভিন্ন ধরনের দেখা যায়, কোথাও 2 পায়ের মানে 2 ফিতার জুতা হইতে পারে, 3 ফিতার জুতা হইতে পারে, এরকম। তো এই যে শো, এটা হবে না, উত্তরটা হবে যে শক। এই শক মানে হচ্ছে কি, যেটা পায়ের মোজা। ঠিক আছে, পায়ের পায়ের মোজা। ঠিক আছে, পায়ের মোজা অর্থ শক। স্লিপার মানে আমরা জানি, স্যান্ডেল মানে আমরা অর্থগুলো বুঝি। অর্থাৎ এখানে আমার একইভাবে হাতকে যেমন হাত মোজা আবৃত করে, পাকে তেমন পায়ের মোজা আবৃত করে। সেই অর্থে এইটার সাথে সাদৃশ্য রাখার জন্য আমরা এখানে একই সেম কাইন্ড অফ ওয়ার্ড ব্যবহার করতে হবে। আচ্ছা, 15 নম্বরটা আমাদের কি ছিল, 15 নম্বরটা ছিল ক্রিয়েচার দ্যাট সাকস দ্য ব্লাড অফ আদার্স অ্যান্ড ইজ ইউজুয়ালি অ্যাক্টিভ অ্যাট নাইট ইজ কল্ড। অর্থাৎ এখানে বলেছে এমন একটি প্রাণী বা এমন একটি জীব বা এমন একটি ক্রিয়েচার যেটি কি করে অন্যের রক্ত চুষে খায় এবং সেটি সচরাচর রাতে খুব অ্যাক্টিভ হয় বা রাতে খুব সক্রিয় হয়। ঠিক আছে, অর্থাৎ সাকস দ্য ব্লাড, সাকস দ্য ব্লাড মানে রক্ত চোষা, অফ আদার্স মানে অন্যের, অ্যান্ড ইজ ইউজুয়ালি অ্যাক্টিভ অ্যাট নাইট, রাতের বেলা অ্যাক্টিভ হয়। আমরা দেখতে পাচ্ছি প্রথম যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে কি গোস্ট। প্রথম অপশনটি রয়েছে গোস্ট। গোস্ট মানে আমরা জানি কি ভূত। তো ভূত তো আসলে মানে রাতে অ্যাক্টিভ হয়, ঠিক আছে, ভূত কিন্তু সবার রক্ত খায় না, তাহলে এটা বাদ। ক্যানিভাল মানেটা হচ্ছে কি, ক্যানিভাল মানে হচ্ছে যে নিজের প্রজাতির মাংস খায়। ঠিক আছে, ক্যানিভাল মানে হচ্ছে কি লাইক রাক্ষস টাইপের। ক্যানিভালটা হচ্ছে কি কাইন্ড অফ রাক্ষস টাইপের, ওরা হচ্ছে নিজের প্রজাতির কাইন্ড অফ, একটা মানুষ রাক্ষস মানুষের মাংস খাবে, এরকম একটা অর্থ প্রকাশ করে। তো এটা উত্তর যেটা হবে, উত্তরটা হচ্ছে আমাদের ভ্যাম্পায়ার। এটা হচ্ছে কি, এটা হচ্ছে কাইন্ড অফ বাদুড় টাইপের। ঠিক আছে, ওয়ান কাইন্ড অফ বাদুড় টাইপের, যেটা রাতের বেলা খুব অ্যাক্টিভ হয় এবং এটা কি করে অন্যের হচ্ছে রক্ত চুষে খায়। তো উত্তরটা হবে সি নাম্বারটা, এবং এটি ছিল আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে। 16 নম্বর অপশনটির আগে আমরা একটু দেখি, বি ইউনিটে আমাদের একটি কোর্স লঞ্চ করা হয়েছে, তোমরা জানো, যেখানে 150টি লাইভ ক্লাস, 200-এরও অধিক লাইভ এক্সাম হবে, জুমে লাইভ ক্লাস হবে, যেন তোমরা আমাদের সাথে ইন্টারাক্ট করতে পারো, সরাসরি অফলাইনের মতো আমাদের টিচারদেরকে প্রশ্ন করতে পারো, সেই বিষয়টি আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে পাশাপাশি আমাদের সি ইউনিটের একটি কোর্স লঞ্চ করা হয়েছে। আচ্ছা, 16 নম্বর অপশনটা আমরা একটু দেখি, নট ড্যাশ 50 পিপল ডাইড ড্যাশ দ্য অ্যাক্সিডেন্ট। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি নট ড্যাশ 50 পিপল ডাইড ড্যাশ দ্য অ্যাক্সিডেন্ট। আচ্ছা, এইখানে যে বিষয়টা সেটা হচ্ছে, প্রথমে আমরা দেখি পিপলটাকে, পিপলটা একটি কাউন্টেবল নাউন, তাই না? পিপলটা হচ্ছে কি একটি কাউন্টেবল নাউন। তো কাউন্টেবল নাউনের পূর্বে কখনো লেস বসে না, আবার কাউন্টেবল নাউনের পূর্বে কখনো লেস বসে না। আমরা জানি লিটিল, লিটিল, লেস, অথবা লিস্ট, ঠিক আছে, অথবা মাছ,
অথবা মাছ, এগুলা বসে কার সাথে? এগুলা বসে হচ্ছে আমার আনকাউন্টেবল নাউনের সাথে, আনকাউন্টেবল নাউনের সাথে। আর আমি যদি এর বিপরীত কোনো কিছু লিখি, লাইক হচ্ছে ফিউ অথবা আফিউ, ঠিক আছে, অথবা ফিউয়ার, ফিউয়ার অথবা ফিউয়েস্ট অথবা ম্যানি, এগুলো বসে কার সাথে? এগুলো বসে আমাদের কাউন্টেবল নাউনের সাথে, এগুলো বসে কাউন্টেবল নাউনের সাথে, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি পিপলটা হচ্ছে কাউন্টেবল নাউন, সেজন্য এটার পূর্বে কি বসবে? নট ফিউয়ার দেন ড্যাশ ডাইড ইন, ডাইড অ্যাক্সিডেন্টে কাউকে মারা যাওয়া অর্থে আমরা ইন প্রিপোজিশনটি ব্যবহার করি। রোগে মারা গেলে আমরা জানি ডাইড অফ ব্যবহার করি, অবহেলায় মারা গেলে ডাইড থ্রো ব্যবহার করি, যুদ্ধে মারা গেলে আমরা জানি কোনো মঙ্গলের জন্য মারা গেলে আমরা ডাইড ফর ব্যবহার করি, ইত্যাদি ব্যবহার। 17 নম্বর অপশনে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং কন্টেইনস এ জিরান্ড। আচ্ছা দেখো জিরান্ড মানেটা কি? জিরান্ড মানেটা হচ্ছে আমরা জানি ভার্ব প্লাস আইএনজি দ্যাট ওয়ার্কস অ্যাজ এ নাউন, তাই না? ভার্ব প্লাস আইএনজি যেটি একটি নাউনের মতো বাক্যে কাজ করবে, ঠিক আছে। তা আমরা প্রথমে দেখতে পাচ্ছি কি হি ইজ সুইমিং। আগে আমরা দেখি মানে ভার্ব প্লাস আইএনজি বাদে কোন অপশনগুলো আছে সেগুলো আগে বাদ দিয়ে নিই, ঠিক আছে। ভার্ব প্লাস বাদে দেখতে পাচ্ছি আমাদের এখানে আছে বাদ, এখানে আছে বাদ, তাহলে আমার সি আর এর ভিতর যেটা হবে দেখো, হি ইজ সুইমিং ইন দ্য পুল, এটা হচ্ছে কি? এটা হচ্ছে একটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল টাইপের, প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা প্রেজেন্ট পার্টিসিপল, আর এইটা উত্তরটি হবে আমাদের সি নাম্বারটা, সে এনজয়েস সুইমিং। হোয়াট ডাজ শি এনজয়, মানে এটা হচ্ছে অবজেক্ট পজিশনে বসছে, আর অবজেক্ট পজিশনে যে বসে তাকে আমরা কি বলি? তাকে আমরা নাউন বলি, সেজন্য উত্তরটা হবে কি? শি এনজয়েস সুইমিং। সুইমিংটা এখানে জেরান্ড হিসেবে কাজ করছে। 18 নম্বরটা, ইন এন অলিগার্সি পাওয়ার ইজ হেল্ড বাই। আচ্ছা এইটাও হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে এসেছে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে মানে এটা হচ্ছে বিভিন্ন তন্ত্র, মানে একটি দেশ পরিচালনাতে কোথাও ডেমোক্রেসি চলে, কোথাও অ্যারিস্টোক্রেসি চলে, কোথাও মনার্চি চলে, ঠিক আছে, রাজতন্ত্র, গণতন্ত্র বা একনায়কতন্ত্র, বিভিন্ন তন্ত্র আমরা জানি চলে। তো সেইখান থেকে এই প্রশ্নটি আমাদের এসেছে। এখানে বলেছে অলিগার্সি মানেটা কি? দেখো অলিগার্সি মানেটা হচ্ছে যখন একটি নির্দিষ্ট পাওয়ারফুল গোষ্ঠীর হাতে একটি দেশের শাসন ক্ষমতা থাকে, তখন সেটাকে বলা হয় অলিগার্সি রিজিয়ম। তো সেটা হচ্ছে স্মল বাট প্রিভিলেজড গ্রুপ, অর্থাৎ গ্রুপটি খুবই ছোট বাট ওদের হাতেই আমাদের সকল ক্ষমতা রয়েছে, অর্থাৎ ওরাই সকল সুবিধাভোগী। তো সেই জন্য এটাকে বলা হচ্ছে ডি নাম্বারটা, এবং এটার উত্তরটা হবে অলিগার্সির উত্তরটা হবে হচ্ছে ডি নাম্বারটা, ঠিক আছে। আচ্ছা আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা জাকিয়া সুলতানা মিম বলছো, শাইলা সাবরিনা 17C, জাকিয়া সুলতানা মিম 17C। আচ্ছা আমরা পরবর্তী প্রশ্নটিতে যাব। দেখো হি সেলডম কামস টু ক্লাস, হি সেলডম কামস টু ক্লাস। আচ্ছা এই প্রশ্নটি এসেছে আমাদের এগ্রিমেন্ট থেকে, মানে অ্যাফার্মেটিভ পজিটিভ যে এগ্রিমেন্টটি রয়েছে আমাদের, অ্যাফার্মেটিভ অথবা নেগেটিভ যে এগ্রিমেন্ট, ঠিক আছে, নেগেটিভ এগ্রিমেন্ট রয়েছে, সেইখান থেকে এই প্রশ্নটি আমাদের এসেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সেলডম। সেলডমটা কি? সেলডম মানে হচ্ছে একটি নেগেটিভ ওয়ার্ড, এটা হচ্ছে একটি নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে, এটা হচ্ছে কি একটি নেগেটিভ ওয়ার্ড। আচ্ছা এই সেলডম কামস টু ক্লাস, আচ্ছা এটা এসেছে আমাদের ট্যাগ কোশ্চেন থেকে, সরি এটা এসেছে আমাদের ট্যাগ কোশ্চেন থেকে। অ্যাফার্মেটিভ নেগেটিভ না, খুবই সহজ একটি ট্যাগ কোশ্চেন, ট্যাগ কোশ্চেন। এবং ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আমরা জানি এক পাশে যদি নেগেটিভ থাকে, আমরা দেখতে পাচ্ছি এখানে আমার নেগেটিভ রয়েছে, এখানে রয়েছে কি একটা নেগেটিভ পার্ট রয়েছে সেলডম। এক পাশে যদি নেগেটিভ থাকে, অপর পাশে নিশ্চয়ই আমাকে কি লিখতে হবে? একটি পজিটিভ ফর্মে লিখতে হবে। কি লিখতে হবে? একটি পজিটিভ ফর্মে লিখতে হবে। আচ্ছা পজিটিভ ফর্মে যেহেতু লিখি, তাহলে আমাকে আগে এখান থেকে নেগেটিভ পার্টগুলো বাদ দেই। দেখো যে নেগেটিভ পার্টগুলো আগে সব বাদ দেই। দেখো এখানে ডাজেন্ট রয়েছে, ইজেন্ট রয়েছে, ডিডেন্ট রয়েছে, সব বাদ। তার মানে একমাত্র পজিটিভ ফর্ম রয়েছে কোনটাতে? ডাজ হি। মানে এটা উত্তরটা হবে কি আমার বি নাম্বারটা। কঠিন কিছু না, খুবই সহজ অপশন ছিল, জাস্ট আমরা একটু মাথা খাটালে এই জিনিসটা পারতাম, ঠিক আছে। আমরা ট্যাগ কোশ্চেনে সচরাচর কী করি? আমরা আনুষা কবির বলছো 19-এর বি, শায়লা সাবরিন ডাজি, গুড। তাহলে এই যে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আমরা যেটা করি, এক পাশে যদি নেগেটিভ থাকে, অপর পাশে আমরা পজিটিভে রূপান্তর করি। এই পাশে যদি আমার পজিটিভ থাকতো, তাহলে অপর পাশে আমার ওইখানে অবশ্যই একটা নট যুক্ত কোনো কিছু লেখা রাখতো। যেহেতু আমার সেলডম এখানে নেগেটিভ ফর্মে রয়েছে, সেহেতু আমাকে অপর পাশে নেগেটিভ ফর্ম ইউজ করতে পারবো না, সেজন্য আগে আমরা নেগেটিভগুলো বাদ দিয়ে দেখতে পাচ্ছি শুধু বি রয়েছে। 20 নাম্বারটা ক্লিজ ইজ ড্যাশ। আচ্ছা এইটা হচ্ছে কাইন্ড অফ ভোক্যাবস টাইপের। ক্লিজটা আসলে কি? ঠিক আছে, একটা ভোক্যাবস টাইপের আমরা দেখতে পাচ্ছি। অ্যান ওভার ইজ দ্য এক্সপ্রেশন, এ নভেল এক্সপ্রেশন, নাকি এ ইউনিভার্সাল ট্রুথ, নাকি একটা ক্লিয়ার এক্সপ্রেশন। ঠিক আছে, এটার উত্তর তোমরা কি দিয়েছো? কার কতগুলো হচ্ছে? মানে বেশি ভুল করে ফেলছো নাকি?
আচ্ছা, সাব্বির হোসেন বি বলছে, দেখো ওভার ইউজড এক্লিজ, এক্লিজটা হচ্ছে কি একটা ওভার ইউজড এক্সপ্রেশন, মানে কোনো একটা এক্সপ্রেশন যেটা অতিরিক্ত আমরা ব্যবহার করে থাকি সেটাকে বলা হচ্ছে ক্লেস। আচ্ছা, 21 নম্বর প্রশ্ন যেটা ছিল, বাট ফর হিজ ওয়েলথ হি উড নট বি রেসপেক্টেড, হোয়াট ডাজ ইট মিন? অর্থাৎ এই পুরো সেন্টেন্সটা কাইন্ড অফ মিনিং বেসড প্রশ্ন, আমাদের এরকম মিনিং বেসড প্রচুর প্রশ্ন কিন্তু আসে পরীক্ষাতে, ঠিক আছে, মিনিং বেসড প্রশ্ন। এই সেন্টেন্সটা আসলে মানেটা কি? বাট ফর হিজ ওয়েলথ হি উড নট বি রেসপেক্টেড, বাট ফর মানেটা কি? বাট ফর মানে হচ্ছে উইদাউট, বাট ফর মানেটা কি? বাট ফর মানে হচ্ছে উইদাউট, মানে ছাড়া, ঠিক আছে, বাট ফর মানে হচ্ছে কি উইদাউট, তার মানে কি আমি উইদাউট হিজ ওয়েলথ মানে তার সম্পদ ছাড়া হি উড নট বি রেসপেক্টেড, তাকে কেউ রেসপেক্ট করতো না। অর্থাৎ তাকে কেন রেসপেক্ট করে? সে খুবই সম্পদশালী বলে, সে খুবই ওয়েলদি বলে। এই প্রশ্নটার উত্তর আমি যদি এভাবে লিখি, উইদাউট হিজ ওয়েলথ মানে তার সম্পদ ছাড়া হি উড নট বি রেসপেক্টেড, তাকে কেউ সম্মান করতো না, ঠিক আছে। তার মানে কি তাকে সম্মান করে কেন? তার সম্পদ আছে জন্য। তাহলে সে অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি হি ইজ নট রেসপেক্টেড অলদো হি ইজ রিচ, এটাও হচ্ছে না, যদিও সে গরিব তাকে রেসপেক্ট করা হচ্ছে না। তাকে এখানে এই অপশন অনুযায়ী তো তাকে রেসপেক্ট করা হচ্ছে যেহেতু সে রিচ। হি উড নট বি রেসপেক্টেড ইভেন উইদাউট মানি, উইদাউট মানি হচ্ছে না, ইউড বি উইদাউট মানি তাকে তো রেসপেক্ট করবে না, এখানে দেখতে পাচ্ছি কি উইদাউট, ঠিক আছে। আবার পিপল রেসপেক্ট হিম বিকজ হি ইজ পুর, সেটাও না, কারণ সে এখানে গরিব, খুবই ধনী, ওয়েলদি। এটা উত্তরটা হবে এই নাম্বারটা, বিকজ হি ইজ রিচ হি ইজ রেসপেক্টেড, অর্থাৎ তার সম্পদ আছে জন্যই তাকে রেসপেক্ট করা হয়, তার যদি সম্পদ না থাকতো তাহলে আমরা তাকে কি করতাম না? রেসপেক্ট করতাম না। তো এটার উত্তরটা হবে আমাদের এ নম্বরটা। আচ্ছা, শায়লা সাবরিন সাব্বির হোসেন এ বলেছে, গুড। আমরা 22 নম্বরটা দেখবো, সুইট ডে দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। আচ্ছা, এটাও এসেছে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে। আমরা এখানে দেখতে পাচ্ছি অপশন যেটা রয়েছে ইউজেস, দা প্লাস অফের মাঝে যেটা বসে সেটা হচ্ছে একটি নাউন। আর এই নাউনটা আমার কি হিসেবে রয়েছে? দেখো, এই নাউনটা হচ্ছে একটি প্লুরাল নাউন, তাই না? ইউজেস একটি প্লুরাল নাউন, তো নাউন যেহেতু প্লুরাল তাহলে তার পরবর্তীতে ভার্বটাও আমার কি বসবে? ভার্বটাও প্লুরাল বসবে। দেখো, এখানে আমরা সুইটটাকে কেন সাবজেক্ট নিলাম না? কারণ দেখো, সুইস হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কখনো বাক্যের সাবজেক্ট পজিশনে বসে না, বাক্যের সাবজেক্ট পজিশনে বা বাক্যের অবজেক্ট পজিশনে সবসময় কে বসে? একটা নাউন বসে। তো যেহেতু আমরা নাউনটা পরবর্তীতে পাচ্ছি সেজন্য এটার উত্তরটা হবে কি? এটি প্লুরাল ভার্ব। তাহলে প্লুরাল ভার্ব কোথায় আছে আমরা একটু দেখি। আমরা দেখতে পাচ্ছি ইজ সিঙ্গুলার, হ্যাজ সিঙ্গুলার, ওয়াজও সিঙ্গুলার। তো আলটিমেটলি আমার উত্তরটা হবে কি? শুধুমাত্র আর, আর হচ্ছে এখানে প্লুরাল ভার্ব হিসেবে রয়েছে। এটার উত্তর হবে সি নাম্বারটা। আচ্ছা, আমরা পরবর্তীতে দেখব, মায়াবতী এ লিখেছ, কাশফিয়া ইসলাম তোয়া সি লিখেছ, শায়লা সাবরিন আর, গুড। 23 নম্বরে দেখবো, ইফ আই ড্যাশ ইউ আই উড নট মেক দ্যাট ডিসিশন। আচ্ছা, এটা এসেছে আমাদের সেকেন্ড কন্ডিশনাল থেকে, এটা এসেছে আমাদের সেকেন্ড কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল। আচ্ছা, সেকেন্ড কন্ডিশনাল থেকে যেহেতু প্রশ্নটি এসেছে, আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড কন্ডিশনালের এই পাশে কি রয়েছে? উড প্লাস ভি1, তাই না? এই পাশে রয়েছে কি? উড প্লাস ভি1। তাহলে সেকেন্ড কন্ডিশনালের অপর পাশে কি থাকে? অপর পাশে থাকে পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা জানি কি? পাস্ট ইনডিফিনিট টেন্স মানে কি? হয় আমাকে ভি2 ব্যবহার করতে হবে, আর অক্সিলারি ভার্ব পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা কি জানি? শুধুমাত্র ওয়্যার ব্যবহার করতে পারবো। অর্থাৎ ইফ যুক্ত বা আই উইশ যুক্ত বা আই ফেন্সি যুক্ত এদের পরে আমি লিখে দিই ইফ, আই উইশ অথবা আই ফ্যান্সি, এগুলার পরে বিভার্ব হিসেবে, মানে বিভার্ব হিসেবে শুধুমাত্র ওয়্যার বসতে পারে, অ্যাম, ইজ, ওয়াজ, এগুলা কিচ্ছু বসে না। এখানে আমরা দেখতে পাচ্ছি ইফ আছে, ইফ আই, তাই না? ইফ আছে, তাহলে এরপরে যেহেতু আমরা অপশনে সবগুলো একটা একটা কি বিভার্ব, তাহলে বিভার্ব হিসেবে শুধুমাত্র ওয়্যার বসাতে পারবো। সেজন্য এটার উত্তরটা হবে কি? বি নম্বরটা, ইফ আই ওয়্যার। ঠিক আছে, এটা উত্তরটা হবে বি নাম্বারটা, ইফ আই ওয়্যার। আচ্ছা, মায়াবতী আর লিখেছ, আর না ওয়্যার হবে, 22-এর ওয়্যার হবে। তাসফিয়া ইসলাম তোয়া বি লিখেছ, সাব্বির হোসেনও বি লিখেছো দেখছো। আচ্ছা, ঠিক আছে, আমরা 24 নম্বরটা দেখবো, অনলি আফটার অ্যাটেন্ডিং দ্য ক্লাস অ্যাট এ পাবলিক ইউনিভার্সিটি ড্যাশ। আচ্ছা, এই প্রশ্নটি এসেছে আমাদের ইনভার্সন অফ ভার্ভ, ইনভার্সন অফ ভার্ভ থেকে। ইনভার্সন অফ ভার্ভটা কেন? যখন আমরা অনলি প্লাস প্রিপোজিশন পাবো, খুব সহজভাবে মনে রাখতে পারো, আমরা যখন অনলি প্লাস প্রিপোজিশন দ্বারা কোনো বাক্য যখন শুরু হয়, এর পরবর্তীতে অনলি প্লাস প্রিপোজিশন দ্বারা যখন কোনো বাক্য শুরু হয়, এর পরবর্তীতে আমাদের সিকোয়েন্সটা হচ্ছে, আগে আমার একটি ভার্ব লাগবে, সিকোয়েন্সটা হচ্ছে কি, আগে আমার একটি অক্সিলারি ভার্ব লাগবে, তারপরে সাবজেক্ট লাগবে, তারপরে আমার
মেইন ভার্ব লাগবে। আগে অপশন থেকে দেখি আগে কোথায় অক্সিলারি ভার্ব আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে আগে অক্সিলারি ভার্ব নাই, এখানেও আগে অক্সিলারি ভার্ব নাই। সি আর ডিতে আমরা অক্সিলারি ভার্ব পাচ্ছি ডিড, আবার আমরা সাবজেক্ট পাচ্ছি কি আই। এখন পরবর্তীতে মেইন ভার্বটা আসলে কি আমরা জানি কি ডু ডাজ ডিডের পরে কি বসে, ডু ডাজ অথবা ডিড, এদের পরে কি বসে সবসময় V1 বসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশন সিতে কি লিখেছে, লার্ন V3 লিখে দিয়েছে, তার মানে এটাও হচ্ছে না আলটিমেটলি। সেজন্য আমাদের উত্তরটা হবে কি, উত্তরটা হবে আমাদের ডি নাম্বারটা। দেখো এখানে V1 রয়েছে, তো উত্তরটা হবে কি ডি নাম্বারটা। আচ্ছা, কারা কারা ডি দিয়েছো একটু দেখি। ডি দিয়েছে তাশফিয়া তুয়া, সাব্বির হোসেন, দুজন ডি দিয়েছে, গুড। আচ্ছা, আমরা দেখব 25 নম্বরটা, হি হ্যাজ কাম অন এ ড্যাশ ভিজিট। আচ্ছা, এই প্রশ্নটা এসেছে আমাদের অ্যাডজেক্টিভ বা হাইপেন্ড অ্যাডজেক্টিভ নামে যে পার্টটা রয়েছে অ্যাডজেক্টিভ থেকে, ঠিক আছে, অ্যাডজেক্টিভ থেকে। আচ্ছা, অ্যাডজেক্টিভ থেকে যেহেতু এসেছে আমরা জানি কি এই যে এটি একটি নাউন, আমরা জানি কি এটি একটি নাউন, তাই না, এটি একটি নাউন। তো নাউনের পূর্বে যে বসে, নাউনের পূর্বে যে বসে সে সবসময় অ্যাডজেক্টিভ হয়। অ্যাডজেক্টিভের একটি বৈশিষ্ট্য কি, অ্যাডজেক্টিভের একটি বৈশিষ্ট্য হচ্ছে সে কখনো কি হয় না, সে কখনো প্লুরাল হয় না, মানে তার সাথে কখনো আমি এস বাই এস যুক্ত করতে পারবো না। এই অপশনগুলোতে দেখি আগে যেখানে এস বাই এস আছে সেটা আমি আগে বাদ দিয়ে নিব। দেখো এখানে এস বাই এস আছে, এটা বাদ, এখানে এস বাই এস আছে, এটাও বাদ, মানে সি আর ডি আমার বাদ। আলটিমেটলি এ আর বি এর ভিতর কোনটা হবে, আমরা দেখতে পাচ্ছি এখানে অলরেডি একটি এ রয়েছে, অলরেডি একটি এ রয়েছে, তাহলে আবার তো এ দেওয়ার কোনো প্রয়োজন নাই, এটাও বাদ। সেজন্য আমার আলটিমেটলি উত্তরটা হচ্ছে কি বি নাম্বারটা, এ 3 ডে ভিজিট। ঠিক আছে, ভিজিট নাউন, তার পূর্বে যত অ্যাডজেক্টিভ বসাবো না কেন কখনোই এস বাই এস যুক্ত করতে পারবো না। আচ্ছা, 25 নম্বর গেল। 25 নম্বর প্রশ্নের উত্তর কে কি দিয়েছো? 25 নম্বর প্রশ্নের উত্তর কে কি দিয়েছো দেখি। আচ্ছা, তাসফিয়া ইসলাম তো বি বলছো, সাব্বির হোসেনও বি বলছো, ঠিক আছে। আমরা 26 নম্বর জিনিসটা দেখবো, দ্য ল্যাটিন ওয়ার্ড অফ সার্সা। আচ্ছা, এইটার মানেটা এটি একটি আমাদের ভোক্যাবস রিলেটেড বা ফরেন ফ্রেজ। আমাদের ফরেন ফ্রেজ থেকে এই প্রশ্নগুলো অনেক সময় আসে, অ্যামিকাস কিউরিজের যেমন পড়লাম, বা সার্সা, এগুলো হচ্ছে কি একটা ফরেন ফ্রেজ বা ইংরেজি কোনো ওয়ার্ড না, বাট ইংরেজিতে সচরাচর দেখা যায় কি স্পিকিংয়ের ক্ষেত্রে বা অনেক সময় রাইটিংয়ের ক্ষেত্রে আমরা জিনিসগুলো ব্যবহার করে থাকি। তো এই জিনিসগুলো হচ্ছে এই সার্সা, এটার মানেটা আসলে কি, এটার মানে কি সিক্রেট, মানে কি এগেইনস্ট, অ্যাক্রস নাকি অ্যাবাউট। এটা উত্তরটা কি হবে, এটা উত্তরটা হবে আমাদের এ নাম্বারটা। আসলে মুখস্থ পার্ট, বোঝানোর কিছু নাই, সার্সা মানে হচ্ছে অ্যাবাউট। আচ্ছা, 28 নম্বর প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, হুইচ অফ দ্য ফলোইং স্পেলিং ইজ কারেক্ট। স্পেলিং থেকে আমাদের প্রশ্নটা আসছে, আমাদের প্রশ্নটা আসছে কোথা থেকে, স্পেলিং থেকে। আচ্ছা, স্পেলিংয়ের ক্ষেত্রে এবং ভোক্যাবসের ক্ষেত্রে আমরা অনেক সময় নানান বই টই পড়ে থাকি, তো এটার জন্য আসলে এত বই পড়ার প্রয়োজন নয়, তোমরা জাস্ট আমাদের টেক্সট বইয়ের যত স্পেলিং আছে, যত ভোকাবুলারি আছে সেটা পড়বা, এর পাশাপাশি যেটা পড়বা সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো সলভ করবা। তাহলে দেখবে এই দুইটা পার্টের ভিতর থেকেই কিন্তু আমাদের এই স্পেলিং আর ভোক্যাবসটা মোটামুটি কমন পড়ে যায়, বা এর বাইরে আসলে সচরাচর আসে না, আসবেও না। তো সেজন্য আমরা দেখতে পাচ্ছি ডেফিনেটলি সঠিক অ্যান্সারটা উত্তর কী হবে এখানে, আমরা DEFINITELY, ডেফিনেটলি। আচ্ছা, 29 নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি, 29 নাম্বারটা, চুজ দ্য ইনকারেক্ট স্পেলিং। আচ্ছা, চুজ দ্য কারেক্ট স্পেলিং, এটা আবার স্পেলিং থেকে আসে, অকারেন্স নাকি এ হবে, বি হবে নাকি সি হবে। তো তোমরা কি উত্তর দিচ্ছ একটু দেখি, এ হবে, বি হবে নাকি সি হবে নাকি ডি হবে, কোনটা হবে, অকারেন্স OCCURANC নাকি, আচ্ছা অকারেন্স। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি তাসফিয়া ইসলাম তোয়া সি বলছো, অকারেন্স, হ্যাঁ, এটা উত্তরটা হবে কি সি নাম্বারটা, OCCURR, মানে CC আর হচ্ছে আর দুইটাই হচ্ছে ডাবল করে হবে, ঠিক আছে। আচ্ছা, লাস্ট প্রশ্ন যেটা আমাদের ছিল 30 নম্বরটা, ইচ অফ দ্য স্টুডেন্টস। আচ্ছা, এটা খুবই সহজ একটি নিয়ম, আমরা জানি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যখন পড়বা পাবা ইচ অফ অথবা এইদার অফ অথবা থাকতে পারে নেইদার অফ, ঠিক আছে, ইচ অফ, এইদার অফ, নেইদার অফ, থাকতে পারে ওয়ান অফ, এনি ওয়ান অফ, এভরি ওয়ান অফ ইত্যাদি যখন থাকবে, পরবর্তীতে আমার নাউনটা বসবে প্লুরাল, বাট ভার্ব বসবে সিঙ্গুলার, কি সিঙ্গুলার। আমরা অপশন দেখতে পাচ্ছি কি ইচ অফ রয়েছে, এবং ইচ অফের পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি দ্য স্টুডেন্টস, নাউনটা কি প্লুরাল রয়েছে, তাহলে এখানে আমার যে ভার্বটা বসবে সেই ভার্বটা হবে কি
সেই ভার্বটা হবে সিঙ্গুলার, তাই না? সিঙ্গুলার হবে। তাহলে আমরা দেখি অপশনে সিঙ্গুলার ভার্ব কোনটা রয়েছে। আমরা অপশনে দেখতে পাচ্ছি হ্যাভ প্লুরাল ভার্ব, আর প্লুরাল ভার্ব, ওয়ারও প্লুরাল ভার্ব। এই তিনটা আমার আগেই বাদ। তাহলে আলটিমেটলি আমার উত্তরটা হবে কি? উত্তরটা হবে বি নাম্বারটা, সিঙ্গুলার ভার্ব রয়েছে শুধুমাত্র হ্যাজ। তো এই ছিল আমাদের সিইউ ডি ইউনিটের যে প্রশ্ন সমাধান। তো এখানে কার কয়টা হয়েছে বা কেমন পরীক্ষা দিয়েছো, এখানে কার কয়টা হয়েছে? আচ্ছা, হ্যাজ, জাহির আল সাদাফ, সাহেলা সাবরিন হ্যাজ বলছো, আর রিদওয়ান রাজ 1929 সি বলেছো, গুড। আচ্ছা, আমরা পরবর্তীতে দেখব সিইউর বি ইউনিটের যে প্রশ্নটা, তোমরা সিইউ বি ইউনিটের যে পরীক্ষাটা দিয়েছো সেই প্রশ্নটি আমরা একটু দেখার চেষ্টা করি আমাদের কি এসেছে সিইউ বি ইউনিট থেকে। প্রথম যে প্রশ্নটি ছিল, দ্য সেলার হ্যাজ মেনি ডিফারেন্ট টাইপস অফ ড্যাশ। আচ্ছা, এইটা এসেছে আমাদের নাউনের ব্যবহার থেকে। এটা এসেছে কোথা থেকে? নাউনের ব্যবহার থেকে। আমরা জানি নাউনটাকে কাউন্টেবল আনকাউন্টেবল দুইটা ভাগে ভাগ করি। তো এই যে কাউন্টেবল বা আনকাউন্টেবল, আমরা আনকাউন্টেবল নাউনের যে বৈশিষ্ট্য, আনকাউন্ট নাউনের বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্য হচ্ছে এদেরকে কখনো আমি কি করতে পারবো না, কখনো প্লুরাল করতে পারবো না, প্লুরাল করা যায় না। অর্থাৎ এদের সাথে আমি কি করতে পারবো না, এদের সাথে আমি এস বা ইয়েস যুক্ত করতে পারবো না। আমরা দেখতে পাচ্ছি ইকুইপমেন্ট, ফার্নিচার এবং চেয়ার রয়েছে। আচ্ছা, ইকুইপমেন্টস, ইকুইপমেন্টটা কি? ইকুইপমেন্টসটা একটি আনকাউন্টেবল নাউন, এর সাথে এস যুক্ত করতে পারবো না, বাট করে ফেলছি, তার মানে এটা ভুল। ফার্নিচার্স একটি আনকাউন্টেবল নাউন, এর সাথে এস যুক্ত করবো না, বাট করে ফেলছি, এটাও ভুল। আবার চেয়ার দেখতে পাচ্ছি কাউন্টেবল নাউন, আমরা চেয়ার দেখতে পাচ্ছি কি? কাউন্টেবল নাউন। তো দেখো এই অফের পূর্বে আমরা দেখতে পাচ্ছি কি, এই যে অফ, অফের পূর্বে টাইপস রয়েছে প্লুরাল, তার মানে এরপরে যদি আমি কোনো কাউন্টেবল নাউন বসাই তখন আমাকে এখানে অবশ্যই প্লুরাল হিসেবে বসাইতে হবে, বাট এখানে আছে কি? সিঙ্গুলার। মানে এটা আমার উত্তর হচ্ছে না, আলটিমেটলি উত্তরটা হবে কি? উত্তরটা হবে আমাদের ইকুইপমেন্ট, সি। এটা হচ্ছে কি? একটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনকে আমরা প্লুরাল করবো না। বাট যদি কোনো কাউন্টেবল কোনো কিছু থাকতো, এখানে যদি চেয়ারের জায়গায় চেয়ার্স থাকতো, তাহলে আমি এটার উত্তরটা কিন্তু নিতে পারতাম। ঠিক আছে, তো প্রথম উত্তরটা ছিল একের সি নাম্বারটা। এটা কাদের কাদের কারেক্ট হয়েছে? একের সি, গুড। শাইলা সাবরিন, তাসফি ইসলাম, তোয়া, আর রিদওয়ান রাজ বলছো একের সি। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখব 2 নম্বরটা, দে ওয়ার লেট ড্যাশ দেয়ার অ্যাপয়েন্টমেন্টস। আচ্ছা, এটা এসেছে আমাদের কোথা থেকে? প্রিপোজিশন থেকে, প্রিপোজিশন। আচ্ছা, তারা কি করছে? তারা তাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল একটা, ধরো কারোর সাথে দেখা করার কথা ছিল বা কারোর অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো সেইখানে যাইতে তারা লেট করছে। লেট করছে বলতে কি? তারা দেরি করেছে। ঠিক আছে, দেরি করেছে। তো দেরি করা অর্থে লেটের পরে যে প্রিপোজিশনটা বসে সেটা হচ্ছে ফর। লেটের পরে বসে কি? ফর। লেট ফর মানে হচ্ছে কোনো কোথাও যেতে দেরি করা বা কোনো কিছু যেতে লেট করা, সে হচ্ছে লেট ফর বসে। আচ্ছা, দেন 3 নম্বর অপশনটা কি ছিল? 3 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, দ্য সোলজার্স শোড গ্রেট ড্যাশ ডিউরিং দ্য মিশন। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি কি গ্রেটটা কি? আমরা দেখতে পাচ্ছি গ্রেটটা হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, তাই না? আচ্ছা, গ্রেটটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আসলে কার পূর্বে বসে? আমার কথা হচ্ছে এটা অ্যাডজেক্টিভ কার পূর্বে বসে? আমরা জানি অ্যাডজেক্টিভ বসে হচ্ছে নাউনের পূর্বে, তার মানে এই পাশে আমার অবশ্যই একটি কি লাগবে? নাউন লাগবে। ঠিক আছে, তাহলে গ্রেটের পরে আমার একটা নাউন লাগবে। আমরা দেখি কোথায় নাউন আছে। আচ্ছা, নাউনটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রেট ড্যাশ, ব্রেভ নাউন না, ব্রেভলিও নাউন না, ব্রেভার বলতে শব্দ নেই। উত্তরটা হবে কি? আমাদের বি নাম্বারটা, মানে প্রচুর সাহসিকতা দেখিয়েছে, সাহসিকতা বা খুবই বীরত্ব প্রকাশ করছে। কি করছে? বীরত্ব প্রকাশ করছে, গ্রেট বীরত্ব, বীরত্ব। ঠিক আছে, তাহলে গ্রেট, গ্রেট ব্রেভারি ডিউরিং দ্য মিশন, অর্থাৎ মিশন চলাকালীন সময় সৈনিকেরা তাদের একটি গ্রেট ব্রেভারি অর্থাৎ খুবই অসাধারণ সাহসিকতা প্রকাশ করছে। মানে এখানে জাস্ট আমার পজিশন অফ নাউনের যে ব্যাপারটা, নাউন আসলে কোন কোন বিষয়ের পরে বসতে পারে সেই জিনিসটা এখানে বলা হয়েছে। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখব 4 নম্বরটা, সি ওন্ট কাম টু দ্য পার্টি আনলেস ইউ ড্যাশ। আচ্ছা, আনলেসের ব্যবহারটা, আনলেস। আচ্ছা, আনলেসের পূর্বে আমরা একটা জিনিস খেয়াল করব, লক্ষ্য করবা বা মনে রাখবা, আনলেসের পূর্বে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? ফিউচার ইনডিফিনিট টেন্স, তাই না? আনলেসের পূর্বে দেখতে পাচ্ছি ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে আমি যখন দেখবো আনলেস হইতে পারে, আনলেসের জায়গায় আনটিল হইতে পারে অথবা টিল হইতে পারে বা যাই থাকুক না কেন, আমি যখন দেখবো এক পাশে আমার ফিউচার ইনডিফিনিট টেন্স আছে, অপর পাশে অবশ্যই 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 আমাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ আমাদের আনলেসের পূর্বে যদি আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে অপর পাশে আমাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লিখতে হবে। কারণ আমরা ইউ এর এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোথায় আছে আমরা দেখি, হ্যাড ইনভাইটেড আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্স, এটা উত্তর হবে না। ইনভাইটেড পাস্ট টেন্স, এটাও উত্তর হবে না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমার দুইটা আছে, একটা হচ্ছে ইনভাইট আর একটা হচ্ছে ইনভাইটস। ঠিক আছে, তো ইউ তো আর থার্ড পারসন না, ইউটা হচ্ছে সেকেন্ড পারসন,
সেজন্য আমার ইনভার্স তো প্রয়োজন নাই, ইজ যুক্ত করার দরকার নাই। আর উত্তরটা হবে কি আমাদের বি নাম্বারটা। ঠিক আছে, উত্তরটা হবে বি নাম্বারটা। কে কি উত্তর করেছো দেখি। শায়লা সাবরিন 4-এর বি, রেদওয়ান রাজ 4-এর বি, গুড। তাসফিয়া তোয়া 4-এর বি, গুড। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখি 5 নাম্বারটা কি ছিল, বার্ড নেস্ট। আচ্ছা, এটা হচ্ছে কি অ্যানালজি থেকে আবার আরেকটি প্রশ্ন এসেছে, অ্যানালজি। ঠিক আছে, অ্যানালজি। অ্যানালজি মানে কি আমরা জানি, অ্যানালজি মানে হচ্ছে সাদৃশ্য। মানে আমাকে হচ্ছে দুইটা ওয়ার্ডের আগে সাদৃশ্য খুঁজে বের করতে হবে, এদের মধ্যে আসলে কোন দিক থেকে মিলটা রয়েছে আমার আসলে এটা দেখতে হবে। আচ্ছা, বার্ড মানে আমরা জানি কি, খুব সহজ একটি ওয়ার্ড। বার্ড মানে আমরা জানি পাখি, তাই না? আর পাখির যে বাসা তাকে বলা হয় হচ্ছে কি নেস্ট। মানে এদের মধ্যে যে সম্পর্কটা হচ্ছে থাকার জায়গা নিয়ে। আচ্ছা, এখন বি মানেটা কি? বি মানে জানি আমরা মৌমাছি টাইপের, তাহলে এই পাশেও আমাকে যেটা নিতে হবে, এই পাশেও একটি বাসা নিতে হবে। তাহলে মৌমাছির আসলে বাসা কোনটা এই অপশনের ভিতর, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। দেখো, ফ্লাওয়ার মানে কি? ফ্লাওয়ার মানে হচ্ছে কি ফুল। তো ফুল তো কারো আসলে বাসা হইতে পারে না। আবার বাজ মানে হচ্ছে কি ভ্রমরের যে শব্দ বা গুঞ্জন, ভ্রমরের যে গুঞ্জন শব্দ, সেটাকে বলা হচ্ছে বাজ। ঠিক আছে। আচ্ছা, স্টিং মানে কি? স্টিং মানে হচ্ছে কাউকে দংশন করা বা কামড় দেওয়া, আলটিমেটলি এটা উত্তর যেটা হবে, উত্তরটা হচ্ছে এই নাম্বারটা। হাইটটা হচ্ছে কি এই মৌমাছির বাসাকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ এখানে যেমন পাখির বাসা, এদের মধ্যে সম্পর্ক থাকার জায়গা নিয়ে, এখানে আমাদের সেম একটি সাদৃশ্য ক্রিয়েট করতে হবে অপশন থেকে। এখানে মৌমাছির বাসা কোনটা, বুঝতে পারছো? তাই উত্তরটা হবে 5-এর এ নাম্বারটা। আচ্ছা, সাব্বির হোসেন, মায়াবতী আর রেদওয়ান রাজ এ বলেছো, গুড। পরবর্তীতে আমরা দেখব 6 নম্বর অপশনটা, ওথ, লাই, লয়্যালটি, ড্যাশ। আচ্ছা, এইখানেও আমরা দেখতে পাচ্ছি আরেকটি অ্যানালজি থেকে, এবং এদের মধ্যে সম্পর্কটাকে আগে আমরা সেটা ডিফাইন করার চেষ্টা করি। আচ্ছা, ওথ মানে কি? ওথ মানে আমরা জানি কোনো কিছু শপথ গ্রহণ করা। আর লাই মানে কি? মিথ্যা, তাই না? আচ্ছা, আমি ধর একটা শপথ নিলাম, শপথ নেওয়ার পরে ওই কাজটা আসলে করলাম না, তার মানে কি আমার কথার সাথে কাজের কোনো মিল নাই, একটা অমিল রয়েছে মানে কি একটা বৈপরীত্য রয়েছে। অমিল রয়েছে মানে কি একটা বৈপরীত্য, অর্থাৎ একটা বিপরীত শব্দ। এটা একটা অপরের কি বিপরীত, মানে আমি শপথ নিয়ে বললাম এক বাট করলাম আরেক, কাইন্ডলি আমি মিথ্যা বললাম, একটা বিপরীত সম্পর্ক রয়েছে। একইভাবে আমার এখানে একটা বিপরীত সম্পর্ক ক্রিয়েট করতে হবে, লয়্যালটি মানে আমরা জানি খুবই লয়াল মানুষ যারা, ঠিক আছে, খুবই ন্যায় নীতিবান মানুষ। ঠিক আছে, তাহলে ন্যায় নীতিবানের বিপরীত এখানে কি রয়েছে আমার আসলে সেটা দেখতে হবে। প্যাট্রিয়টিজম মানে দেশপ্রেম, লয়্যালটির বিপরীত না। ট্রাস্ট মানে সত্য, লয়্যালটির বিপরীত না। অ্যালিজিয়েন্স মানেও লয়্যালটির বিপরীত না। এটা উত্তরটা হবে কি বিট্রেয়াল, মানে কাউকে যখন বিট্রে করব, প্রতারণা করব, তখন তাকে বলা হচ্ছে বিট্রেয়াল, যেটা ন্যায় নীতির বিপক্ষে। তো উত্তরটা হবে কি বি নাম্বারটা। আচ্ছা, 6 উত্তর হবে বি নাম্বারটা। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি 6 উত্তর বি। পরবর্তীতে আমরা দেখব 7 নম্বর কোটা, কোল্ড ব্লাড বিনস। আচ্ছা, কোল্ড ব্লাড আমাদের একটি ফ্রেজ, এটা একটি ইডিয়মস এন্ড ফ্রেজ থেকে প্রচুর প্রশ্ন আসে। কোল্ড ব্লাড মানেটা কি? কোল্ড ব্লাড মানেটা হচ্ছে কোনো চিন্তাহীন ভাবে কারোর প্রতি কোনো সহানুভূতি, আবেগ বা যে কোনো মনের আবেগ যাই বলো না কেন, এইগুলো বাদে যখন কেউ কোনো কাজ করবে। ঠিক আছে, মানে কোনো আমি একটা কাজ করতেছি, আমি একটা অন্যায় করতেছি, বাট আমার মধ্যে কোনো গিল্টি ফিল নাই, আমার মধ্যে কোনো সহানুভূতি নাই, আমার মধ্যে কোনো অপরাধ বোধ নাই। এই যে বোধ ছাড়া যখন আমরা একটা কাজ করবো, তখন সেটাকে বলে কোল্ড ব্লাড, মানে খুবই ঠান্ডা মাথায়। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে উইদাউট ইমোশন অর প্রিটি, অর্থাৎ কোনো আবেগ অথবা সহানুভূতি বাদে আমি যখন কাউকে ধরলাম, আমি কাউকে খুনও করলাম, খুন করার পর তার প্রতি কোনো আবেগ কাজ করতেছে না, তার প্রতি কোনো দয়া মায়া কাজ করতেছে না, তার মানে কি আমি খুবই কোল্ড ব্লাড নিয়ে, খুবই ঠান্ডা মাথা নিয়ে আমি তাকে হত্যা করেছি। সেটা উত্তরটা হবে আমাদের এ নাম্বারটা, 7-এর এ। আচ্ছা, 8 নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি, হি ইজ নট ড্যাশ টল ড্যাশ আর এল্ডার ব্রাদার। আচ্ছা, এখানে যে বিষয়টা, এটা হচ্ছে কোরিলেটিভ কনজাংশনের যে একটা ব্যবহার, এখানে আমার দুটো ওয়ার্ড ব্যবহার করতে হবে যেটা আসলে একসাথে বসে। দেখো, সো আর দেন একসাথে বসে না, মোর দেন। এটা যদি কম্পারেটিভ ফর্ম হইতো, মোরের পরে যদি কম্পারেটিভ ফর্ম থাকতো তাহলে আমি দেন বসাতে পারতাম। ঠিক আছে, মোর, শি ইজ নট মোর টল দেন হার এল্ডার ব্রাদার হচ্ছে না, এটা বিষয়টা হবে শি ইজ নট অ্যাজ টোল অ্যাজ হার এল্ডার ব্রাদার। ঠিক আছে, অ্যাজ ডট ডট অ্যাজ এর নিয়ম, অথবা টু ডট ডট টু যদি থাকতো, এই যে অ্যাজ ডট ডট অ্যাজ বা টু ডট ডট টু, এর মাঝে আমরা কি বসে, এর মাঝে আমরা হয় অ্যাডজেক্টিভ বসাই, নয়তো একটা অ্যাডভার্ব বসে। আমরা দেখতে পাচ্ছি এখানে অলরেডি একটা অ্যাডজেক্টিভ রয়েছে, এই পাশে অ্যাজ দিব, এই পাশে অ্যাজ দিব। আমরা যখন ছোটবেলায় ডিগ্রি চেঞ্জিং এর কাজ যখন করতাম, ডিগ্রি মানে
পজিটিভ টু সুপারলেটিভ করা, সুপারলেটিভ টু কম্পারেটিভ করা, এইগুলা থেকে আসলে এই প্রশ্নটা এসেছে, ডিগ্রি অফ কম্প্যারিজন থেকে প্রশ্নটা এসেছে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি উত্তর সাইলা সাবরিন সি দিয়েছো, তাসফিয়া তোয়া সি দিয়েছো, গুড। তাহলে এটা হবে কি অ্যাজ ডট ডট অ্যাজ এর যে ব্যবহারটা। 9 নম্বর অপশনটা দেখবো, হোয়াট ইজ দ্য ম্যাসকিউলিন জেন্ডার অফ ডয়। আচ্ছা, এই প্রশ্নটা এসেছে আমাদের জেন্ডার থেকে, অর্থাৎ বাংলায় আমরা যেটাকে লিঙ্গ বলি, বাংলায় আমরা যেটাকে কি বলি, লিঙ্গ বলি, সেই লিঙ্গ থেকে এই প্রশ্নটি এসেছে। ডয় মানেটা আসলে কি? আচ্ছা, আমরা জানি ডয় মানে কি, ডয় মানেটা হচ্ছে একটা হরিণ টাইপের। ঠিক আছে, ডয় হচ্ছে কি একটা হরিণ টাইপের। তো হরিণের আসলে এখানে আমাকে মাস্কুলিন জেন্ডার ডিফাইন করতে বলেছে। আমরা দেখতে পাচ্ছি র্যাম মানেটাকে, র্যাম মানে হচ্ছে কাইন্ড অফ ঘোড়া টাইপের, বিচ মানে কুকুর টাইপের, স্ট্যাগ মানে হরিণ টাইপের হচ্ছে না। আলটিমেটলি উত্তরটা হবে আমাদের, উত্তরটা হবে এ নাম্বারটা। এটা হচ্ছে কি একটা হরিণ বা বলতে পারো ডির। ঠিক আছে, একটা ফিমেল ডির, এগুলোকে বলা হয় হচ্ছে বাঘ। এটা একটা মুখস্থ টাইপ, মুখস্থ পড়া আর বোঝানোর কিছু নেই। 10 নম্বর অপশনটা আমরা একটু দেখবো। 10 নম্বর অপশনে কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অ্যান্টোনিম অফ ক্যাকোফোনি। আচ্ছা, অ্যান্টোনিম অর্থাৎ আমাদের বলেছে কি এটা হচ্ছে ভোক্যাবস থেকে এসেছে। আচ্ছা, ভোক্যাবস থেকে যেহেতু এসেছে তো আমাকে হচ্ছে এই শব্দের অর্থও জানতে হবে, বাকি 4টা অপশনের অর্থ আমাদেরকে জানতে হবে। আচ্ছা, ক্যাকোফোনি মানেটা কি আসলে? ক্যাকোফোনি মানেটা হচ্ছে জানি খুবই বেসুরা। ঠিক আছে, মানে যার হচ্ছে ধরো যে কণ্ঠ খুব খারাপ, বেসুরা, বেসুরেলা টাইপের। হারমোনি মানে কি? হারমোনি মানে হচ্ছে ঐক্যকে রিপ্রেজেন্ট করে বা মিলকে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, পরবর্তীতে দেখতে পাচ্ছি মিলোডি মানে কি? মিলোডি মানে খুবই সুমধুর কণ্ঠ, যার সুমধুর কণ্ঠ টাইপের, মানে যার সুর খুব ভালো, এটার বিপরীত বলতেছে। ডিসোনেন্স মানে হচ্ছে আমরা জানি ডিসোনেন্স মানে হচ্ছে এটা হচ্ছে বেসুরা টাইপের। ঠিক আছে, যার মধ্যে মানে সুর ভালো না, এরকম একটা। সিম্ফনি মানে হচ্ছে মিল বা ঐক্যকে রিপ্রেজেন্ট করে। আপনারা দেখতে পাচ্ছি অপশনটাতে কি চাইছে, ইজ নট এন অ্যান্টোনিম। আচ্ছা, নট এন অ্যান্টোনিম মানেটা কি? নট এন অ্যান্টোনিম মানে হচ্ছে সিনোনিম চাইছে। তাহলে বেসুরা এর সিনোনিমটা কি? এই বেসুরা, তাহলে উত্তরটা হবে কি ডিসোনেন্স, সি নাম্বারটা। ঠিক আছে, তাহলে উত্তরটা হবে সি নাম্বারটা। আচ্ছা, সি নাম্বার 10 সি বলেছো, সাব্বির। আচ্ছা, সাব্বির আবার বি বলেছো, বি হবে না, 10-এ সি হবে, মায়াবতী। আচ্ছা, দেন 11 নম্বর অপশনটা দেখবো, ওয়ান হুজ অ্যাটিটিউড ইজ টু ইট ড্রিঙ্ক অ্যান্ড বি ম্যারি ইজ এ অথবা অ্যান। আচ্ছা, এইটা এসেছে আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে, এবং বাংলা যেটাকে আমরা বলি কি এক কথায় প্রকাশ, বাংলায় বলি কি এটাকে এক কথায় প্রকাশ হিসেবে বাংলাতে আমরা এটা পড়ে থাকি। তাহলে যার অ্যাটিটিউডটা খালি খায়, পান করে আর হচ্ছে আনন্দ করে, ঠিক আছে, খাওয়া দাওয়ার ঘুম, সহজ কথায় যে খায় দায় ঘুমায় অলস পোলাপানদের মতো, তাদেরকে আসলে কি বলা হয়? তাদেরকে বলা হয় হচ্ছে ইপিকিউরিয়ান। তাদেরকে বলা হচ্ছে বি নাম্বারটা ইপিকিউরিয়ান। অলরেডি এ, সি এবং ডি এগুলো আমরা আগের অপশনগুলোতে অলরেডি দেখেছি। আচ্ছা, 12 নম্বরটা কি, অথেলো ওয়াজ রিটেন বাই ড্যাশ। আচ্ছা, অথেলো একটি গ্রন্থের নাম, আমরা জানি খুবই ফেমাস একটি গ্রন্থ। অথেলো গ্রন্থটি আসলে কে লিখেছে? এবং অথেলো থেকে কিন্তু একটি অনেক প্রশ্নও আসে। ঠিক আছে, অথেলো গ্রন্থটি কে লিখেছে? উইলিয়াম শেক্সপিয়ার, ফ্রান্সিস বেকন, হোমার নাকি লিও টলস্টয়? তোমরা পরীক্ষার হলে কি দিয়েছিলা? সি দিয়েও ডিলিট করে দিয়েছিলাম, খুবই দুঃখজনক বিষয়। তাসফিয়া ইসলাম তো মানে তুমি তো কনফিউজড, খুবই কনফিউজড। অনেক সময় দেখবা আন্দাজে দাগাইলে কিন্তু অনেক সময় হয়ে যায়, বুঝছো? তাই পরীক্ষার হলে যদি কোনো কিছু না পারো, 2-1টা আন্দাজে দাগাই দিয়ে এসো। আচ্ছা, অথেলোটা লিখেছে হচ্ছে ফ্রান্সিস উইলিয়াম শেক্সপিয়ারের একটি গ্রন্থ। আমরা লিটারেচার থেকে তোমরা আসলে এরকম প্রশ্ন পাবা, হয় বই রিলেটেড প্রশ্ন পাবা, নয়তো ফিগার অফ স্পিচ রিলেটেড প্রশ্ন পাবা, অথবা লিটারারি টার্ম। এই 3 ধরনের প্রশ্ন আমাদের লিটারেচার থেকে চলে আসে। আচ্ছা, আমরা 13 নম্বর অপশনটা দেখবো, ওয়ার্ডস ইনস্ক্রাইবড অন এ টম্ব ইজ ড্যাশ। 13 নম্বর অপশন একই কনসেপ্ট, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে এসেছে। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা কি হবে? এটা কি এ বি সি ডি, ইপিটম, ইপিথেট, ইপিসড নাকি ইপিটাফ? এটা উত্তরটা কি হবে? এটা উত্তরটা হবে আমাদের ডি নাম্বারটা। অর্থাৎ যখন কোনো টম্বের ওপর আমরা যখন খোদাই করে কোনো কিছু লিখবো, তখন সেটাকে বলা হবে কি ইপিটাফ, যেটা আমাদের প্রাচীন যুগে খুবই করা হইতো। আচ্ছা, 14 নম্বরটা দেখবো, ইফ হি ড্যাশ মোর কেয়ারফুল হি ওন্ট হ্যাভ মেড দ্যাট মিস্টেক। আচ্ছা, উড নট হ্যাভ মেড, আমরা এখানে দেখতে পাচ্ছি উড হ্যাভ প্লাস ভি3 রয়েছে। উড হ্যাভ প্লাস ভি3 মানেটা কি? উড হ্যাভ প্লাস ভি3 মানে হচ্ছে এটা থার্ড কন্ডিশনালকে রিপ্রেজেন্ট করে। এটা হচ্ছে কি থার্ড কন্ডিশনাল, সেন্টেন্স। আচ্ছা, থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের আমরা বৈশিষ্ট্যটা কি? থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের বৈশিষ্ট্যটা হচ্ছে আমার ইফ যুক্ত ক্লজটা কি থাকে? ইফ যুক্ত ক্লজটা যদি পাস্ট পারফেক্টে থাকে, আমরা একটা অপশনে দেখি পাস্ট পারফেক্ট কোথায় রয়েছে। পাস্ট পারফেক্ট আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র হ্যাড বিন, হ্যাড প্লাস ভি3,
তাহলে উত্তরটা হবে কি এ নাম্বারটা, ওয়াজ পাস পারফেক্ট না, উড বিও পাস পারফেক্ট না, ওয়ারও পাস পারফেক্ট না, উত্তরটা হবে এ নাম্বারটা। 15 নম্বর অপশন, হুইচ ওয়ান ইজ এন এক্সাম্পল হোমোফোন। আসলে হোমোফোন বিষয়টা কি আগে আমাদের এই জিনিসটা বুঝতে হবে। হোমোফোন মানেটা হচ্ছে ধরো মানে দুইটা শব্দ অর্থ ভিন্ন বাট তাদের উচ্চারণ এক। লাইক ধরো আমি বললাম সি, সি মানে কি, সি মানে হচ্ছে দেখা, তাই না? আবার আমি যদি একদম সেম উচ্চারণে একটি শব্দ লিখি সি, এই সি মানে কি, এই সি মানে হচ্ছে কি সমুদ্র। দেখো এই দুটো শব্দের আমি যদি উচ্চারণ ডিফাইন করি, দুটো শব্দের দেখো উচ্চারণ যদি ডিফাইন করি, সি, দুটো উচ্চারণ কিন্তু সেম বাট অর্থটা দেখো, অর্থটা কিন্তু ভিন্ন। লেখান আমি সেখানে দেখি উচ্চারণ সেম বাট অর্থ ভিন্ন কোথায় কোথায় রয়েছে। দেখো লাইভ, লাইভ উচ্চারণই আলাদা, ফুড, ফুড উচ্চারণ আলাদা, রিড, রেড উচ্চারণও আলাদা। এই দুটার একটাও হবে না, তিনটা। আলটিমেটলি উত্তরটা হবে আমাদের এ নাম্বারটা। দেখো রাইট মানে লেখা, আবার রাইট মানে কি সঠিক বা অধিকার, দুইটার দেখো উচ্চারণ সেম বাট মিনিং ভিন্ন। তো উত্তরটা হবে কি আমাদের এ নাম্বারটা। ঠিক আছে, 15 নম্বর উত্তর হবে এ নাম্বারটা। আচ্ছা, সাব্বির এ বলেছো, তানজিনা ইশরাক আফরিন এ বলেছো, সাব্বির হোসেন আবার এ বলেছো, গুড। আমরা 16 নম্বর অপশনটাতে যাব। তার আগে আমরা দেখতে পাচ্ছি আমাদের 24-25 সেশনে কিছু সফল যারা ব্যক্তি, অর্থাৎ যারা অ্যাডমিশনে আমাদের এখানে কোচিং করে বা কোর্সটি করে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড রয়েছে, দেখো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর জবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তৃতীয়, রাবি সি দ্বিতীয়, আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রথম রয়েছে বি ইউনিট এবং সি ইউনিট দুটোতেই, ঢাবিতে যাদের অনেকের স্বপ্ন ঢাবিতে পঞ্চম, সাস্টে প্রথম, বিউপিতে দ্বিতীয় রয়েছে। অর্থাৎ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম পজিশন কিন্তু আমাদের এখান থেকে আছে। ঠিক আছে, এটা আমাদের সেকেন্ড টাইম পেতে সফলতা। এবং সেকেন্ড টাইমে যারা অনেক দ্বিধার ভিতর থাকো যে সেকেন্ড টাইমে আমি চান্স পাবো কিনা, ওটা এরা কিন্তু শুধু চান্স পায় নাই, মানে একদম টপ পজিশনে চান্স পাইছে। ঠিক আছে, দেখো একজন নবম হয়েছে রাবিতে, আরেকজন রাবিতে অষ্টম হয়েছে, একজন পঞ্চম হয়েছে, জাহাঙ্গীরনগরে একজন প্রথম হয়েছে, আবার একজন রাবিতে সপ্তম হয়েছে। ঠিক আছে, তো সেকেন্ড টাইম নিয়ে যারা দুশ্চিন্তায় রয়েছে তারা দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ দুশ্চিন্তা আমাদের পড়াশোনাকে হ্যাম্পার করবে। ঠিক আছে, তো দুশ্চিন্তা বাদ দিয়ে যদি নিয়মিত পড়ো তাহলে সেকেন্ড টাইমে খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে তোমরা পরীক্ষা দিতে পারবা। ডক্টর ফ্রস্টাস এটা আসলে কার, এটা আসলে কি, মানে এটা হচ্ছে একটা গ্রন্থ। ঠিক আছে, এটা একটা বই, কাইন্ড অফ একটা বই। এই বইটা আসলে কি, এটা কি কোনো উপন্যাস, এটা কি কোনো নাটক, এটা কি কোনো কবিতার গ্রন্থ, নাকি কোনো একটি প্রবন্ধ, কি হতে পারে? আচ্ছা, ডক্টর ফ্রস্টার লিখছে হচ্ছে ক্রিস্টোফার মার্লয়ে। তো এটা হচ্ছে একটি নাটক, মানে একটা ট্রাজিক প্লে। ঠিক আছে, এটা একটি ট্রাজিক প্লে। আচ্ছা, এটা হচ্ছে একটা নাটক ট্রাজিক প্লে যেটা ডক্টর ফ্রস্টাস, এবং এটা লিখেছে হচ্ছে ক্রিস্টোফার মার্লয়। আচ্ছা, 17 নম্বর আমরা দেখব হোয়াট ডাজ দ্য ফ্রেজ ইনস অ্যান্ড আউটস মিনস। ইনস অ্যান্ড আউটস মানেটা কি, দেখো এটা আসলে ফ্রেজ থেকে, ইনস অ্যান্ড আউটস মানে হচ্ছে সব কিছু, ইনস অ্যান্ড আউটস মানে হচ্ছে সব কিছু। ঠিক আছে, সব কিছু মানে একটা ভেতরে বাহিরে, সরল জটিল যৌগিক যাই কিছু বলো সব কিছুকে রিপ্রেজেন্ট করে। দ্য এন্ট্রান্স অ্যান্ড এক্সিটস অফ এ বিল্ডিং এটা সব কিছুকে রিপ্রেজেন্ট করে না। দেন দ্য বিগিনিং অ্যান্ড দ্য এন্ড অফ স্টোরি মানে শুরু এবং শেষ, এটা আসলে আলটিমেটলি সব কিছুকে রিপ্রেজেন্ট করছে না। দ্য গুড ব্যাড অ্যাসপেক্টস অফ লাইফ এটা সব কিছুকে রিপ্রেজেন্ট করে না। উত্তরটা হবে দ্য কমপ্লিকেটেড ডিটেলস অফ সামথিং। এখানে অপশনটা হচ্ছে কি, দেখো ডিটেলস, কমপ্লিকেটেড ডিটেলস অফ সামথিং, মানে কোনো একটা কিছুর পুরো সকল ডিটেলসটা যখন থাকবে তখন সেটাকে বলা হবে ইনস অ্যান্ড আউটস। তো হবে বি নাম্বারটা। 18 নম্বর ল্যাংস্টন হিউজেস ইজ এ ড্যাশ পয়েন্ট। আচ্ছা, এটা আমাদের দেখো টেক্সট বইতে কিন্তু ল্যাংস্টন হিউজের কাহিনী কিছু আছে, তাই না? আমাদের টেক্সট বই আমরা যে ড্রিমস পার্টটা পড়ি, আমরা যখন ড্রিমস অধ্যায়টা পড়ি, সেই ড্রিমস অধ্যায়ে আমরা জানি ল্যাংস্টন হিউজের যে কবিতাটা রয়েছে, হোল্ড ফাস্ট টু ড্রিমস ইফ ড্রিমস ডাই, লাইফ ইজ এ ব্রোকেন বার্ড দ্যাট ক্যান নট ফ্লাই, তাই না? এরকম যে একটা কবিতা রয়েছে, কবিতার লেখক ল্যাংস্টন হিউজেস, সে আসলে কোন দেশের কবি, সে আসলে কোন দেশের কবি, সে কি ব্রিটিশ, আইরিশ, আমেরিকান নাকি স্কটিশ? সে হচ্ছে একজন আমেরিকান লেখক ছিলেন যে ড্রিমস কবিতাটি লিখেছে। আচ্ছা, 19 নম্বর অপশনটা দেখবো আমরা, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ সিনোনিম অফ কনজেনিয়াল। আচ্ছা, কনজেনিয়ালের সিনোনিম নয় কোনটি, তার মানে কি আমাকে এখানে অ্যান্টোনিম চাইছে, আমাকে এখানে ভোক্যাবস রিলেটেড, তাই না? এটা হচ্ছে ভোক্যাবস রিলেটেড। এখানে কি চেয়েছে, কনজেনিয়াল। কনজেনিয়াল মানেটা কি? আমরা জানি কনজেনিয়াল মানেটা হচ্ছে যেটা খুব উপকারী, ঠিক আছে, বা উপযোগী বা উপকারী অর্থকে প্রকাশ করে। আমরা দেখতে পাচ্ছি ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ, কম্পেটিবল মানে প্রতিযোগিতাপূর্ণ, হস্টাইল মানে শত্রু, অ্যাগ্রিয়েবল মানে এটা কি, সম্মতি। তো উপকারী এর বিপরীত কি হতে পারে, যেটা অনুপকারী। আর অনুপকারী মানেটা কি, অনুপকারী মানেটাই হচ্ছে কি, আমরা জানি শত্রুকে রিপ্রেজেন্ট করে, হস্টাইল। তাই এটার উত্তরটা হবে কি, সি নাম্বারটা।
দেন 20 নম্বর অপশনটা দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, মানে এখানে কোন সেন্টেন্সটা কারেক্ট, আমাকে তাহলে ইনকারেক্ট অপশনগুলো বাদ দিতে হবে। দ্য টেরোরিস্ট অ্যাজ ওয়েল অ্যাজ হিজ অ্যাকমপ্লিসেস আর গোয়িং টু প্রিজন, দেখো এখানে যে প্রশ্নটা দেখো, অ্যাজ ওয়েল অ্যাজ টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ টুগেদার উইথ, অথবা অ্যালং উইথ ইত্যাদি থাকতে পারে। অ্যালং উইথ এরা কি করে, দুইটা সাবজেক্টকে যুক্ত করে, এরা কি করে, দুইটা সাবজেক্টকে যুক্ত করে। এই পাশে একটা সাবজেক্ট থাকে সাবজেক্ট 1, আর এই পাশে একটা সাবজেক্ট থাকে সাবজেক্ট 2, ঠিক আছে, সাবজেক্ট 1 আর হচ্ছে সাবজেক্ট 2। তাহলে আমি কোন সাবজেক্ট অনুযায়ী ভার্বটা নিব, দেখো অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, এগুলা যেটা কি করে সেটা হচ্ছে, এটা যে প্রথম সাবজেক্ট, এই প্রথম সাবজেক্ট অনুযায়ী আমার এখানে ভার্ব বলবে। অর্থাৎ প্রথম সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, প্রথম সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল হবে। দেখতে পাচ্ছি অ্যাজ ওয়েল অ্যাজ, এখানে দুইটা সাবজেক্ট রয়েছে, একটা হচ্ছে টেরোরিস্ট আর একটা হচ্ছে হিজ অ্যাকমপ্লিসেস। আমরা দেখতে পাচ্ছি কি টেরোরিস্ট ওয়ার্ডটা কি, এখানে রয়েছে টেরোরিস্টটা হচ্ছে একটি সিঙ্গুলার ওয়ার্ড সাবজেক্ট 1, তাহলে এখানে আমার কি বসবে, আর গোয়িং না বসে এখানে বসবে হচ্ছে ইজ গোয়িং। তার মানে এই প্রশ্নে আমার ভুল রয়েছে, এটা কাটা। নেইদার অফ দ্য টু ট্রাফিক লাইটস আর ওয়ার্কিং। আচ্ছা দেখো, এইদার অফ, নেইদার অফ, ইচ অফ, এগুলো থাকলে কি হয়, এগুলো থাকলে আমরা জানি নাউনটা প্লুরাল, বাট ভার্ব কি হয়, ভার্ব সিঙ্গুলার। এখানে কি রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি আর রয়েছে, এখানে কি হবে, এটা হবে ইজ ওয়ার্কিং। আচ্ছা, দ্য নাম্বার অফ ভলেন্টিয়ার্স গ্রো এভরিডে। আচ্ছা, দ্য নাম্বার অফ আর এ নাম্বার অফ এর যে ব্যবহারটা, দা নাম্বার অফ আর এ নাম্বার অফ, দা নাম্বার অফ যখন থাকবে নাউনটা প্লুরাল হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রো, এখানে গ্রো না হয়ে হবে কি গ্রোস, মানে এটাও কাটা এটাও কাটা, আলটিমেটলি ভুল নাই, অর্থাৎ কারেক্ট সেন্টেন্স যেটা সেটা হচ্ছে সি নাম্বারটা, 2/5 অফ দ্য ফরেস্ট ওয়াজ ডিস্ট্রয়েড বাই ফায়ার। তো এই ছিল তোমাদের সিইউ বি এবং ডি ইউনিটের প্রশ্ন সমাধান। আশা করি সকলের পরীক্ষাটি ভালো হয়েছে এবং তোমরা ভালো ভালো মার্কস পেয়েছো, এবং যাদের যে বিষয়গুলোতে কনফিউশন ছিল সেই কনফিউশনগুলো দূর হয়েছে। তোমাদের পরবর্তী পটেনশিয়াল যে এক্সামগুলো হচ্ছে সেগুলো ভালো করে দিবা, এবং তোমাদের সকলের জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।